তো ঠিক আছে, তো আমি একটু শেয়ার দিচ্ছি। প্রথমে আমি যেটা গতদিন বলেছিলাম, আপনারা সবাই ভিজুয়াল স্টুডিও একটু সেট আপের মানে ইনস্টলেশনের ট্রাই করবেন। তো ইনস্টলেশনের ট্রাই করতে গেলেই যে বিষয়টা লাগে সেটা হচ্ছে ভিজুয়াল স্টুডিও ইনস্টলার। তো এই জিনিসটা কি আপনারা সবাই নামিয়েছেন নিজ নিজ পিসিতে? আচ্ছা, যদি জি কেউ না ভাইয়া। নামায় থাকেন জি। তাহলে নামাতে হবে। এটা কয়েক এমবির একটা ফাইল। তো এটা আসলে আমাদের আগে যেটা ছিল ভিজুয়াল স্টুডিও 2017 পর্যন্ত মোটামুটি অফলাইন ইনস্টল করা যায়। তো এখন অফলাইন ইনস্টলেশন অনেকটাই নাই বলতে গেলে। ঠিক আছে, তো অনলাইন ইনস্টলেশনও করতে হয়। অনলাইন ইনস্টলেশনই বেটার, কারণ সেখানে ফাইল মিসিং এর কোনো ইস্যু থাকে না। আপনার যা যা লাগবে সবই আসলে চলে আসবে। আমাদের অফলাইনের ক্ষেত্রে যেটা দেখা যায় যে অফলাইনের ক্ষেত্রে আমার প্রয়োজন নেই, বাট ভিজুয়াল স্টুডিও আসলে অনেক বড় জিনিস। দেখা যাচ্ছে যে 3 জিবি 4 জিবি পর্যন্ত নামাতে হচ্ছে, ডাউনলোড করতে হচ্ছে। তো এই জন্য আসলে অনলাইনটা বেটার। আমার যখন যেটুকু দরকার আমি সেটুকু নিয়ে কাজ শুরু করতে পারি। ঠিক আছে, তো এই জন্য আর কি। তো ভিজুয়াল স্টুডিও ইনস্টলারটা আমরা যখন নামাবো, সেট আপটা করবো, তারপরে ভিজুয়াল স্টুডিও ইনস্টলারটা আসলে কিভাবে কাজ করে। তো তো এটা হচ্ছে ভিজুয়াল স্টুডিও ইনস্টলারের একটা বেসিক হচ্ছে আপনার look। এটা স্টার্টিং পয়েন্ট। আসলে এরই কাজ হচ্ছে ভিজুয়াল স্টুডিও ডাউনলোড করা। তো আপনারা সবাই পেলে এখানে বেশ কয়েকটা লিস্টেড পাবেন ভিজুয়াল স্টুডিও ভার্সন। তার মধ্যে আমি বলেছিলাম যে আপনারা অবশ্যই কমিউনিটি ভার্সনটা নামাবেন। এটাকে আসলে এটা হচ্ছে স্টুডেন্ট ভার্সন বলা হয়, যেটা ফ্রি ভার্সন। বাকি মোটামুটি সবগুলো হচ্ছে পেইড ভার্সন। তো এটা আমরা নামাবো। এটা যখন আমরা ইনস্টল দিব, তখন কোন কোন বিষয় নিয়ে আমরা ইনস্টল দিব সেটা দেখি। এটা তো এখানে প্রথম যে ট্যাবটা আছে এটা ওয়ার্কলোড বলা হচ্ছে, যে মানে যে এনভায়রনমেন্টের উপরে আমি আসলে কাজ করব। তো আমি আমি আমার যে ডটনেট ডটনেট করে আমি যেটা বলেছিলাম যে আপনাদের আসলে ওয়ার্ক পাথটা কিরকম হবে, বিশেষ করে হচ্ছে আপনার যে যে মডিউলে কাজ করবেন। যেমন হচ্ছে যে প্রথমে আমি গতদিন দেখিয়েছিলাম এবং আরো কয়েকদিন চলবে, সেটা হচ্ছে কনসোল অ্যাপ। আপনারা সবাই এটাতে পরিচিত হবেন। দেন আপনারা যেটা পরিচিত হবেন সেটা হচ্ছে ডেস্কটপ অ্যাপ্লিকেশন। এটার পরে আমরা শিখবো হচ্ছে এসপিএক্স ওয়েব ফর্ম অ্যাপ্লিকেশন। এটাকে সংক্ষিপ্ত ভাবে লিখি, এসপি ডট নেট ওয়েব ফর্ম অ্যাপ্লিকেশন। দেন হচ্ছে এমভিসি অ্যাপ্লিকেশন। দেন হচ্ছে code। ঠিক আছে, আমাদের মোটামুটি অ্যাপ্লিকেশনের বার্তাটা হবে এরকম। তো সকল প্রকার অ্যানালাইসিস মোটামুটি আমরা কনসোল অ্যাপে করবো। ঠিক আছে, যে আমরা আসলে কিভাবে একটা ক্লাস নিয়ে কাজ করব, অবজেক্ট নিয়ে কাজ করবো, এগুলো অ্যানালাইসিস বা যেটাকে বলা হয় রাফ খাতা, যেমন বলি আমরা, যে রাফ খাতাতে আমরা সকল প্রকার রাফ টাফ কাজ করব। তো এই অ্যানালাইসিস গুলো আমরা এখানে করব। আর যখন আমরা একটু প্রো লেভেলে চলে যাব, তখন যদি আমরা মনে করি যে আমরা আসলে লাইব্রেরি বানাবো, তাহলে আমরা অবশ্যই কনসোল অ্যাপের মাধ্যমে লাইব্রেরিটা বানাতে হবে এবং টেস্টিংটা আসলে এটা দিয়ে করতে হবে। একইভাবে টেস্টিংটা আপনি এখান থেকেও করতে পারবেন, সমস্যা নেই। কারণ আমি বলেছিলাম যে একটা লাইব্রেরি যখন আপনি বানান, সেই লাইব্রেরিটা কিন্তু আপনার সবখানে সাপোর্টেড হয়ে যায়, মানে সবখানে রিউজেবল হয়ে যায়। সুতরাং আপনি যে লাইব্রেরিটা বানাইছেন সেটা আপনি যে কোনো অ্যাপ্লিকেশন থেকে টেস্ট করতে পারবেন। ঠিক আছে, এটাই হচ্ছে খুবই ফ্লেক্সিবল একটা পয়েন্ট, যে আপনি রিউজ করতে পারতেছেন। রিউজিং এই টার্মটাই হচ্ছে আপনার অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর সবচেয়ে বেসিক ফিচার, যেটা আসলে সবাই শুনতে চায়, বিশেষ করে ইন্টারভিউ বোর্ডে। তো এখন বিষয়টা হচ্ছে কনসোল অ্যাপের এটা প্যারালালি যেহেতু আমাদের চলবে, তারপরে হচ্ছে আমরা ডেস্কটপ অ্যাপ্লিকেশন নিয়ে কাজ করবো। ডেস্কটপ অ্যাপ্লিকেশনে আমরা আসলে দেখবো যে অনেকে প্রশ্ন করতে পারেন যে আমরা আসলে কোর্স শিখতে আসছি, কিন্তু এগুলো কেন। এখন বিষয়টা হচ্ছে যে আপনি কোর্স শিখতে আসছেন ঠিকই, কিন্তু আপনাকে কোর পর্যন্ত যেতে হলে এই 4টা পয়েন্ট রেখেছি এই জন্য যে তাহলে ফুল একটা ওভারভিউ আপনার জানা হয়ে যাবে। ঠিক আছে, যে আসলে ডট নেট
বেসিক্যালি কি কি বিষয় দিয়ে আসছে এবং কাজ করা যাচ্ছে। কারণ আপনার মধ্যে প্রশ্ন থাকতে পারে, প্রশ্ন হতেই পারে, আপনি যেহেতু ডেভেলপার আপনার মধ্যে অনেক ধরনের কুইরি আসবে যে এই যে আমি একটা নোটপ্যাড ওপেন করেছি, এই নোটপ্যাড আসলে কি দিয়ে তৈরি হয়েছে, মাইক্রোসফট এটা কি দিয়ে তৈরি করছে, এটা একটা ডেস্কটপ অ্যাপ্লিকেশন। ঠিক আছে, তো আপনারা যখন আপনাদের নিজ নিজ ওএসে থাকবেন, পিসিতে থাকবেন, অবশ্যই সবগুলো পয়েন্টে আপনাদের একটা কুইরি থাকতে হবে, একটা মানে প্রশ্ন থাকতে হবে যে আসলে এটা কি দিয়ে বানানো হয়েছে। এই প্রশ্নগুলো যতদিন থাকবে ততদিন আপনি ডে বাই ডে গ্রো করবেন। আপনার মধ্যে প্রশ্ন যত কম থাকবে তত শেখার পরিমাণ কম থাকবে। তো এখন বিষয়টা হচ্ছে, তো আমি যেটা বলতে চাচ্ছিলাম যে এই ডেস্কটপ অ্যাপ্লিকেশনটার মানে এটা দেখার পর আপনার মনে হবে যে আপনার ভালো লাগবে যে আপনি আসলে এই বিষয়টা জেনে গেছেন যে এরকম একটা ডেস্কটপ অ্যাপ্লিকেশন আপনি চাইলেই বানাতে পারেন। ঠিক আছে, এখানে এই যে মিনিমাইজ, ম্যাক্সিমাইজ, ক্রস বাটন এগুলো কিভাবে কাজ করে, এই টোটাল বিষয়গুলো আমরা ডেস্কটপ অ্যাপ্লিকেশনে শিখবো সিঙ্গেল একটা টেমপ্লেট একটা প্রজেক্টের মাধ্যমে। নর্মালি সবখানেই দেখা যায় যে যারা বিগিনার লেভেলে সাধারণত একটা ক্যালকুলেটর বানাতে দেয়, তো সেটাও হইতে পারে বা যে কোনো একটা বেসিক কিছু আপনাদের দিয়ে আমি এটা টেস্ট করবো। আচ্ছা, নেক্সট হচ্ছে এসপি ডট এর প্রয়োগ অ্যাপ্লিকেশন। এটা আসলে নর্মালি প্রয়োজন নেই, বাট আমার এটা শেখানো দরকার আপনাদের এই জন্য যে ডেস্কটপ অ্যাপ্লিকেশন এবং এসটি ওয়েব ফর্ম অ্যাপ্লিকেশনের মধ্যে আসলে সিমিলারিটি কোথায়, কিভাবে ডেভেলপাররা খুব ইনস্ট্যান্ট ভাবে এই ডেস্কটপ থেকে ওয়েব ফর্ম অ্যাপ্লিকেশনে নিজেদেরকে মাইগ্রেট করছে বা শিফট করছে, এটা আপনাদের জানা দরকার। ঠিক আছে, আরেকটা কারণে জানা দরকার, আপনাদের অনেক অনেক অফিস এনভায়রনমেন্টে যারা অফিসে অলরেডি আছেন তাদের ওয়েব ফর্ম অ্যাপ্লিকেশন স্টিল রানিং। তো এই ওয়েব ফর্ম অ্যাপ্লিকেশন তো আপনি চাইলে একদিনে ফেলে দিতে পারবেন না, কারণ এখানে যদি একটা প্রজেক্ট রান হয়ে থাকে আপনার অফিসে, তার মানে সেখানে নিশ্চিত ভাবে বলা যায় মোর দেন 20 ইউআই আছে। তো এই 20 ইউআই এর মধ্যে হাজার হাজার ফাংশনালিটি আছে, তার মানে আপনি চাইলে একদিন এটা ফেলে দিতে পারবেন না। বাট আপনি চাইলে যেটা করতে পারবেন, এই লেটেস্ট 2 থেকে আপনি আপনার ওয়েব ফর্ম অ্যাপ্লিকেশনটাকে মাইগ্রেট করতে পারবেন। তো এই মাইগ্রেশনটা আসলে কিভাবে করতে পারবেন এটা জানার জন্য আগে আপনাকে এসপি ডট এর ওয়েব ফর্ম অ্যাপ্লিকেশনটা জানতে হবে, এটা কিভাবে কাজ করে। দেন আপনাকে এই ওয়েব ফর্ম অ্যাপ্লিকেশনটা ইংরেজিতে অ্যাপ্লিকেশনে কিভাবে নিয়ে আসবেন, মাইগ্রেট করবেন, প্যারালালি কিভাবে কাজ করতে পারবেন এটা জানাতে পারবেন। তাহলে এই জন্য আর কি এটা আপনার জানতে হবে। আর সেকেন্ড, যেটা লাস্টের বিষয় যে এমভিসি অ্যাপ্লিকেশন এখন তো লেটেস্ট, অবশ্যই এটা জানতে হবে। ওর সম্পূর্ণ মেকানিজমটাই আসলে কন্ট্রোলারের উপর তৈরি করা হয়েছে, সুতরাং এমভিসির মধ্যে যে সি পার্টটা আছে, এই সি পার্টটাই তো আসলে যেটাকে মিন করে সেটা হচ্ছে কন্ট্রোলার। তার মানে আপনাকে অবশ্যই এমভিসি জানতে হচ্ছে। এমভিসি না জানলে আপনি আসলে কোরের তেমন কিছু বুঝবেন না। এই জন্য, আর এখন যেহেতু আরেকটা বিষয় যে কোরের অ্যাপ্লিকেশন আগে শুধু এপিআই অ্যাপ্লিকেশন ছিল, রেস্ট এপিআই অ্যাপ্লিকেশন ছিল, কিন্তু এখন কোর আর এমভিসি অ্যাপ্লিকেশন, মানে একই সাথে আপনি কোরের প্রজেক্টে এমভিসি রান করতে পারতেছেন, সাথে আপনি এপিআই রান করতে পারতেছেন, দুটা মার্জ হয়ে গেছে। সুতরাং এই দুটা ফেলে দেওয়ার কোনো অবকাশ নেই। এখন বিষয়টা হচ্ছে যে আপনি প্রজেক্ট আসলে কি দিয়ে করবেন, এমভিসি দিয়ে করবেন না কোর দিয়ে করবেন, এই ডিসিশনটা আপনাকে নিজেকে নিতে হবে। তো নর্মালি যেটা হয়, দুইটার মধ্যে, দুই প্রজেক্ট টাইপের মধ্যে কিছু পার্থক্য থাকে। পার্থক্যের মধ্যে খুবই ফ্রন্টে যে পার্থক্যটা আছে সেটা হচ্ছে, আমি যেটা বলেছিলাম যে সি শার্প অ্যাপ্লিকেশনে যখন আপনি সি শার্প কোডিং করবেন, মানে হচ্ছে আপনি যত প্রকার, আপনি যখনই সি শার্প কোডিং করবেন তার মানে হচ্ছে ওই ফাইলের এক্সটেনশন অবশ্যই ডট সিএস হয়। ঠিক আছে, যেমন হচ্ছে যে আমরা যদি ভিজুয়াল স্টুডিও ওপেন করি, আচ্ছা আরেকটা বিষয় বলে রাখি যে আপনাদের যেটা আমি এর আগে আলোচনা করেছিলাম যে ভিজুয়াল স্টুডিও 2022 এই মানে আইডিটা একটু বেশি মানে আপনার পিসি প্রসেসরটাকে বিজি রাখে, মানে প্রসেসর একটু বেশি খায়। সো আপনার পিসিটা একটু ভালো কনফিগারেশন না হলে আপনি কোডিং ফাস্ট আপ হবে না, কারণ মাঝে মধ্যে দেখবেন হ্যাং হয়ে যাচ্ছে। তো এটার জন্য আপনার আসলে একটা ভালো মানের পিসি দরকার। তো আরেকটা বিষয় সেটা হচ্ছে ভালো, মানে এটা এই জন্য সাজেস্ট করতেছি যে 2022-এ কাজ করলে
আহ একই সাথে আমিও যেহেতু 2022-এ আছি, আপনারাও তাহলে 2022-এ থাকলে যেটা সুবিধা হবে, আমি যা করবো আপনি ইজিলি সেটা আহ, উম, মানে সিমিলার ভাবে আগাতে পারবেন আর কি। দেখা যাচ্ছে আপনি 2015 বা 2017-তে আছেন, সেক্ষেত্রে সমস্যাটা যেটা হবে যে মাঝে মধ্যে মনে হবে যে আমার মেনুটা এখানে আছে, ভাইয়ার মেনুটা এখানে আছে, আমার মেনুটা ওখানে তো পাচ্ছি না। ঠিক আছে, যেমন হচ্ছে যে এই যে ভিউ সেকশন, এই সেকশনে অনেক কিছু আছে যেটা হচ্ছে আপনার 2015 বা 2017-তে নাই। ঠিক আছে, তারপরে ফাইল সেকশনে অনেক কিছু আছে যেটা 2015 বা 2017-তে নাই আছে। এই মনে করেন যে এখানে যে স্টার্ট উইন্ডো বা ক্লোজ সলিউশন, এই বিষয়গুলো দেখবেন যে আপনার অন্য কোনো ট্যাবে ঢুকে গেছে। তো এটাই আর কি বিষয়। আর আমি যে কারণে ভিজুয়াল স্টুডিওতে ঢুকলাম সেটা হচ্ছে আমি যত প্রকার কোড লিখি, এই কোডগুলো যতক্ষণ আমি এই যে দেখেন প্রোগ্রাম ডট সিএস এই টাইপের যত এক্সটেনশন আছে ডট সিএস, এরকম ফাইলে আমি যখনই কোড লিখবো তার মানে হচ্ছে আমাকে অবশ্যই বিল্ড করতে হবে। মানে চেঞ্জটাকে ইফেক্টিভ করার জন্য অবশ্যই আমাকে বিল্ড করতে হবে। বিল্ড না করলে আমার এই আপডেটটা কখনোই এক্সিকিউট হবে না। ঠিক আছে, শুধুমাত্র সেভ দিলে কিন্তু এক্সিকিউট হবে না। আর যখন আমরা মানে যখন আমরা এইচটিএমএল নিয়ে কাজ করব, মানে এমভিসি অ্যাপ্লিকেশনে কাজ করব, তখন কিন্তু ওখানে দুই ধরনের ফাইল থাকে। একটা হচ্ছে ডট সিএস, তার মানে আমি অবশ্যই সি শার্প কোডিং করতেছি। আর একটা ফাইল থাকে সিএস এইচটিএমএল, যেখানে আমরা এইচটিএমএল এর কোডিং করি, মানে এমভি3 আমরা সেখানে সিনট্যাক্স নিয়ে কাজ করবো বা এইচটিএমএল সিনট্যাক্স নিয়ে কাজ করবো। তো ওখানেও কিন্তু আমাদের কিন্তু ওই ফাইলটাতেও আমরা সি শার্প কোড লিখি, কিন্তু আমি ওই যে বললাম যে যখনই আপনার কোডিংটা ডট সিএস দেওয়া হবে তখনই বিল্ড করতে হবে। সুতরাং সিএস এইচটিএমএল এ যখন আপনি কোড করবেন তখন বিল্ড করতে হবে না। তো এই বিষয়টা আসলে আপনার এইখানে এমভিসি অ্যাপ্লিকেশন এটা যখন আপনি ফ্রেমওয়ার্কে করবেন, মানে আপনার প্রজেক্টটা যখন ফ্রেমওয়ার্কে হবে, তখন এই বিল্ডের ঝামেলাটা সবসময় থাকবে না। কিন্তু করে আপনি যখনই কাজ করবেন, এটা তো আমরা অবশ্যই এইচডিকে ভার্সনে, মানে এইচডিকে এর আন্ডার এটা রানিং হয়। তো সুতরাং আপনার যে কোনো ফাইলে আপনি যখন এডিট করবেন আপনাকে অবশ্যই বিল্ড দিতে হবে, মানে এটা অলওয়েজ বিল্ড আপনার লেটেস্ট চেঞ্জেস আনার জন্য। আর এটা শুধুমাত্র সিএস ফাইলগুলোতে বিল্ড করলেই হয়ে যায়। ঠিক আছে, তো এই আর কি বিষয়। তো এই দুটার মধ্যে এটাই পার্থক্য যে আমাদের যখন আমরা এইচটিএমএল নিয়ে কাজ করি, ভিউ নিয়ে কাজ করি, আমাদের চেঞ্জটা খুবই র্যাপিড হয়। কারণ ওখানে অনেক সিএসএস নিয়ে কাজ করতে হয়, মানে স্টাইলিং নিয়ে। তো এই জন্য আর কি বারবার প্রতিটা চেঞ্জের জন্য বারবার বিল দেওয়াটা এটা একটা বিরক্তিকর। এই জিনিসটা আপনার এখানে নাই, এই জন্য এটা বেশি ফাস্টার। আর এখানে যেহেতু বারবার বিল্ড আছে সুতরাং এটা একটু স্লোয়ার ডেভেলপার। ঠিক আছে, তো এখন বিষয়টা হচ্ছে যে আমার তাহলে মোটামুটি ভিজুয়াল স্টুডিও ইনস্টল করার জন্য এই 5টা প্রপার্টিতে যাতে আমি কাজ করতে পারি, আমাকে ইনস্টলারে সেভাবে সেট আপটা দিতে হবে। তাহলে আমরা আবার একটু ইনস্টলারে যাই। তো এটা হচ্ছে সেই ইনস্টলারের লুপ। তো এখানে আমি যেটা বলেছিলাম, ফার্স্ট আপনাকে চেক মার্ক করতে হবে সেটা হচ্ছে এসপি ডট নেট, এবং ওয়েব ডেভেলপমেন্টের এইখানে একটা টিক মার্ক দিতে হবে। নেক্সট হচ্ছে ডট নেট ডেস্কটপ ডেভেলপমেন্ট, এইখানে এই দুটাতে আপনি দিবেন। এই দুটাতে দিলে মোটামুটি আমাদের যে প্রজেক্ট গুলোর কথা বললাম সেগুলো সব কিন্তু এই দুটাতেই কাভার হয়ে যাবে। এখন বিষয়টা হচ্ছে আমরা তো শুধুমাত্র যখন কোড করতেছি, এখানে আপনারা যারা আছেন, আমার টার্গেট হচ্ছে সবাই ফুল স্ট্যাক ডেভেলপার হবেন। আহ, তবে দিন শেষে অনেকে অনেক দিকে চলে যায়। যেমন ভার্সিটির ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি, আমরা কিন্তু সবাই সিঙ্গেল একটা সাবজেক্টে ঢুকি। হয়তো বা অনেকে আমরা সেখানে ঢুকতেছি হচ্ছে সিএসসি পড়ার জন্য, অনেকে ঢুকতেছি টেলিকমিউনিকেশন বা ইলেকট্রনিক, মানে ইলেকট্রিক্যালে পড়ার জন্য, বা অনেকে আমরা ইনফরমেশন নিয়ে পড়ি। কিন্তু যে যে ডিপার্টমেন্টে থাকি সে কি সেই ডিপার্টমেন্টেরই আসলে ফাইনালি জবে ঢুকি কিনা, এটা একটা ব্যাপার থাকে। যেমন হচ্ছে আমি আমাকে দিয়ে বলি, আমি কিন্তু আহ, মানে হচ্ছে ইনফরমেশন টেকনোলজি, মানে হচ্ছে যে ইসিই। ঠিক আছে, ইসিই থেকে আমার গ্রাজুয়েশন, বাট আমি কিন্তু প্রোগ্রামিং লাইনে চলে আসছি, মানে আমি নেটওয়ার্কিং লাইনে নাই। তো এইরকম কিন্তু অনেকে থাকবেন যারা আসলে সিএসসি তে পড়তেছেন বাট নেটওয়ার্কের লাইনে চলে গেছেন, অথবা অনেকে আছেন যারা আসলে ওই আপনার টেলিকমিউনিকেশন বা বিভিন্ন ধরনের কমিউনিকেশনে থাকবেন বাট চলে আসবেন কিন্তু প্রোগ্রামিং। তো এই হচ্ছে বিষয়। তো এই জন্য দেখা যায় যে আমি যখন আপনাদের দিন শেষে দেখা যাবে যে আপনারা যখন কোর্স কমপ্লিট করবেন, অনেকে কিন্তু ফুল স্ট্যাক ডেভেলপার হবেন না, এটাই স্বাভাবিক। অনেকে
হয়তো বা শুধুমাত্র ফ্রন্ট এন্ডেই মনোযোগ দিবেন, অথবা অনেকে ব্যাক এন্ডেই মনোযোগ দিয়ে থাকবে। ঠিক আছে, কেউ হয়তো বা তিনটা সেক্টরে থাকবেন না। তিনটা সেক্টরকে আসলে ফুল স্ট্যাক বলা হচ্ছে, মানে একই সাথে আপনি ফ্রন্ট এন্ড ডেভেলপার, একই সাথে আপনি ব্যাক এন্ড ডেভেলপার, একই সাথে আপনি হচ্ছে ডাটাবেস ডিজাইনার। ঠিক আছে, তো এটা আর কি বিষয়। তবে কোম্পানি অলওয়েজ প্রিফার করে ফুল স্ট্যাক ডেভেলপারকে নেওয়ার জন্য, বিশেষ করে কর্পোরেট যেগুলো কোম্পানি আছে বা ফ্রিল্যান্সার যে কোম্পানিগুলো আছে, ফ্রিল্যান্সিং যারা করে, যারা বাইরের কাজ করে দেশের বাইরে, তো এই কোম্পানিগুলো কিন্তু আবার স্পেসিফিক, তারা ফুল স্ট্যাকের চাইতে কিন্তু প্রায়োরিটি দেয় হচ্ছে আইদার ফ্রন্ট এন্ড ডেভেলপারকে অথবা ব্যাক এন্ড ডেভেলপারকে, আলাদাভাবে প্রায়োরিটি দেয়। ঠিক আছে, তো এই জন্য আর কি আপনাদের পাথটা আপনাকে চুজ করতে হবে। তো এখন আসি, আহ, এই দুটো বিষয় আপনাকে তাহলে অবশ্যই চেক মার্ক করতে হচ্ছে। এখন কথা হচ্ছে বাকি যে বিষয়গুলো আছে, বাকি বিষয়গুলো আসলে কি কাজে লাগতেছে এটা নিয়ে হয়তো বা অনেকের মধ্যে প্রশ্ন থাকতে পারে, যে বাকি যে বিষয়গুলো এগুলো আমরা কখন ইউজ করি। তো যেটা বলেছিলাম যে ভিজুয়াল স্টুডিও 2022-তে এমন কিছু নাই যেটাতে আপনি কাজ করতে পারবেন না, কারণ অনেকে আছেন যারা রিয়াক্টে কাজ করতে পছন্দ করেন, তারাও কিন্তু এখানে ইনভারনমেন্ট পেয়ে যাবেন। আপনারা নোড জেএস ডেভেলপমেন্ট দেখতে পাচ্ছেন, এইখানে ঢুকলেই কিন্তু, এইখানে চেক মার্কটা দিলেই কিন্তু তারা ওই অপশনটা পেয়ে যাবে। ঠিক আছে, তারপরে অনেকে আছেন যারা অলরেডি জাভাতে কাজ করছেন বা C++ এ কাজ করতে পছন্দ করেন, তারা চাইলে কিন্তু এই ডেস্কটপ ডেভেলপমেন্ট C++ আপনারা কিন্তু এখানে এসে চেক মার্ক দিয়ে সেই প্রজেক্ট লেআউট পেয়ে যাবেন এবং সেখান থেকে কাজ শুরু করতে পারেন। এখন আসি, আপনারা যদি ক্লাউডে কাজ করতে চান তাহলে অ্যাজিউর ডেভেলপমেন্ট। ঠিক আছে, এটা মাইক্রোসফটের ক্লাউড। আপনারা এখানে আপনাদের ডাটাবেস ডিজাইন করতে পারেন। এইখানে হচ্ছে আপনার কোরের অ্যাপ্লিকেশন ডিজাইন করতে পারেন, তারপরে সেই অ্যাপ্লিকেশনের আউটপুটের যে পাথটা সে বা সার্ভিস গুলো আপনারা শেয়ার করতে পারেন বিভিন্ন থার্ড পার্টি। এটার জন্য অ্যাজিউর ডেভেলপমেন্টটা আপনারা করতে পারেন। দেন হচ্ছে পাইথন ডেভেলপমেন্ট, এটাও সম্ভব এখানে। মানে এখানে আপনি সবই করতে পারতেছেন, সেটা নিয়ে কোনো আসলে ডাউট নাই। শুধু আপনার আসলে চিন্তা ভাবনা থাকতে হবে যে আপনি আসলে কি করতে যাচ্ছেন। এখন আসি যে এখন তো আমাদের সবার পিসি মোটামুটি উইন্ডোজ 10 অথবা উইন্ডোজ 11। তো উইন্ডোজ 10-এ দেখা যায় যে যতক্ষণ আপনারা ওএসে আছেন, তো যত প্রকার অ্যাপ্লিকেশন যেগুলো আমরা আসলে রান করি সবকিছুই আসলে ডেস্কটপ অ্যাপ্লিকেশন, যা যা দেখতে পাচ্ছেন। কিন্তু কিছু কিছু অ্যাপ্লিকেশন কিন্তু ডেস্কটপ অ্যাপ্লিকেশন নয়। যেমন হচ্ছে, সেটা লুকসটা ডেস্কটপ অ্যাপ্লিকেশন কিন্তু আসলে অ্যাপ্লিকেশন নয়। যেমন হচ্ছে আমরা যদি একটু মাইক্রোসফটের স্টোরে ঢুকি, এটা কিন্তু মাইক্রোসফটের স্টোর। ঠিক আছে, গুগলের যেমন প্লে স্টোর আছে, এটা মাইক্রোসফট স্টোর। তাহলে এই প্লে স্টোরে এখানেও দেখেন অনেক কিছু কিন্তু লোড হয়, গেম টেম লোড হচ্ছে। তার মানে এগুলো কি আসলে ডেস্কটপ অ্যাপ্লিকেশন কিনা, সেটা হচ্ছে বিষয়। এখন বিষয়টা হচ্ছে এই মাইক্রোসফটের এই যে ফার্স্ট যে ইন্টারফেস, এইটা হচ্ছে মানে বর্ডার লাইনে যেগুলো আছে এগুলো হচ্ছে আপনার ডেস্কটপ অ্যাপ্লিকেশন বর্ডার, কিন্তু এর ভিতরে যে কন্টেন্ট গুলো আছে এটা কিন্তু আইদার এটা আপনার একটা ওয়েব ভিউ, অথবা এটা হচ্ছে আপনার মাইক্রোসফটের যে মোবাইল যে প্রযুক্তি ছিল, যেটা এখন ওরা ইউজ করতেছে না বাট এখনো কন্টিনিউ করতেছে হচ্ছে আপনার ওয়েসে, সেটা হচ্ছে ইউডব্লিউপি বলা হয়, ইউনিভার্সাল উইন্ডোজ প্ল্যাটফর্ম ডেভেলপমেন্ট। সবাই একটু মাউস পয়েন্টারের দিকে খেয়াল করেন, এইটা হচ্ছে সেটা। ঠিক আছে, এইটার মাধ্যমে আপনি কিন্তু এই ধরনের অ্যাপ্লিকেশন করতে পারবেন, যেটাকে সংক্ষিপ্তভাবে ইউডব্লিউপি বলা হয়। তো এই ইউডব্লিউপি তে আপনি সেই ফ্লেভারটা পাবেন। আমরা যারা অ্যান্ড্রয়েডে কাজ করি তারা কিন্তু দেখবেন যে অ্যান্ড্রয়েডে কিন্তু দুই দুই ধরনের অ্যাপ্লিকেশন অ্যান্ড্রয়েডের মধ্যে করা যায়। একটা হচ্ছে নেটিভ অ্যাপ, যেটাতে ফুল কোড হচ্ছে, আপনার ইন্টারফেসটা হচ্ছে মানে অ্যাপ্লিকেশন ইন্টারফেসটা হচ্ছে অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন, বাট ভিতরটা হচ্ছে, যদি ফুল কোডটা যদি আপনি অ্যান্ড্রয়েডে করেন তাহলে সেটা নেটিভ অ্যাপ বলা হয় অ্যান্ড্রয়েডে। আর যদি আপনি অ্যান্ড্রয়েডের মধ্যে ওয়েব ভিউ নিয়ে কাজ করেন, ওয়েব ভিউ নিয়ে কাজ করতেছেন মানে আপনি শুধুমাত্র একটা টুলস ব্যবহার করছেন ওয়েব ভিউ, কিন্তু তার মধ্যে যে কন্টেন্ট গুলো আছে সম্পূর্ণ এগুলো এইচটিএমএল এ রান হচ্ছে। তো এটাই আসলে এই ইউনিভার্সাল উইন্ডোজ প্ল্যাটফর্মে আপনি একই কাজটা করতে পারবেন। ঠিক এই কনসেপ্ট থেকে আসলে এখন ম্যাক্সিমাম অ্যাপ তৈরি হচ্ছে। যেমন আমরা যদি চিন্তা করি হোয়াটসঅ্যাপ, এটা কিন্তু ঠিক ওইরকম একটা বিষয়। তারপরে আমরা যদি একটু দেখি যে উইন্ডোজের যে মেইলটা আছে,
উইন্ডোজের যে নিজস্ব যে মেইলটা, এটা কিন্তু সম্পূর্ণ আপনার এইরকম একটা কনসেপ্ট দিয়ে করা, যার ভিতরে কিন্তু সম্পূর্ণ আপনি দেখতে পাবেন এগুলো কিন্তু সম্পূর্ণ ওয়েব ভিউ। ঠিক আছে, আপনি রাইট ক্লিক করলে মনে করেন যে আমি একটা মধ্যে যদি ঢুকি, এখানে দেখেন এখানে যে বিষয়গুলো আসতেছে এই বিষয়গুলো কিন্তু আইদার হচ্ছে আপনার একটা পিকচার শেয়ার করে অথবা কিন্তু একটা এইচটিএমএল শেয়ার করে। ঠিক আছে, আপনি, এটা আমি বলতে চাচ্ছি যে এই কন্টেন্টটা আইদার হচ্ছে একটা এইচটিএমএল অথবা একটা পিকচার শেয়ার করে। তো এটার কি বিষয়, তো উইন্ডোজের এই মেইলের পুরা কনসেপ্টটা দেখবেন যে ওদের এইখানে যে লুপটা, এই লুপ, এবং আপনি যখন এইখানে ঢুকবেন, এইখানে যখন লগ ইন করে ঢুকবেন, যাদের আসলে hotmail.com আছে, আউটলুক লাইভে ঢুকবেন, আপনারাও কিন্তু সেম লুকটা ওখানে পেয়ে যাবেন। তার মানে ওয়েবেও যা অ্যাপেও তা। এটাকে বলা হচ্ছে যে, এই যে দেখেন আমি কিন্তু এখন ওয়েবে আছি, সবাই খেয়াল করছেন আশা করি। দেখেন এইটা কিন্তু ওয়েব লুক আর এটা কিন্তু অ্যাপ লুক, এটাই কিন্তু সেম। তার মানে এতে কি হয়েছে, ওর ডেভেলপমেন্ট কিন্তু সিঙ্গেল স্ক্রিনে হচ্ছে, মানে সিঙ্গেল ডেভেলপমেন্টে হচ্ছে, সিঙ্গেল জায়গায় সে ডেভেলপ করতেছে, আপডেট কিন্তু ওর দুই সেকশনে হয়ে যাচ্ছে। তো এটাই আর কি, যে আপনি কাজ করবেন একটা পয়েন্টে কিন্তু আপনার আউটপুট হবে মাল্টিপল এনভায়রনমেন্টে। তাতে কি হচ্ছে, আপনার কোডিং কস্টটা কমে যাচ্ছে। তো এটাই আর কি দরকার। তো এই জন্য আর কি, যে আপনি যদি মাইক্রোসফটের ডেস্কটপ অ্যাপ্লিকেশনে কাজ করতে চাইলে ডেস্কটপ অ্যাপ বানাতে পারেন, আর হচ্ছে স্টোর অ্যাপ যদি বানাতে চান মাইক্রোসফটের উইন্ডোজের জন্য, এই স্টোর অ্যাপ গুলো বানাতে পারবেন কিসের মাধ্যমে, এই ইউডব্লিউপি এই প্ল্যাটফর্মের মাধ্যমে। ঠিক আছে, আর আমি কন্টিনিউ করি, বেসিক ছিল আসলে এগুলোই। আর ডাটা প্রসেস নিয়ে কাজ করতে চাইলে আপনি এই সেকশনে আসতে পারেন, এগুলো সম্পূর্ণ ডাটা নিয়ে কাজ। আর নিচের আরেকটা বিষয় শেয়ার করি, সেটা হচ্ছে শেয়ার পয়েন্ট ডেভেলপমেন্ট। শেয়ার পয়েন্ট ডেভেলপমেন্ট একসময় মার্কেটের খুব বেশি জায়গা দখল করেছিল, এখনো অনেক বড় বড় কোম্পানিতে আছে, যেখানে সম্পূর্ণ আপনার রিপোর্টিং কাজ হয় এবং ভিউ মোডে আপনার কাজ হয়। এখানে কি, সেটা হচ্ছে ড্র্যাগ এন্ড ড্রপ করে আপনি কিন্তু কন্ট্রোল গুলো এনে ফেলতে পারবেন, এবং সেখানে আপনি লজিক সেট করে কিন্তু এক একটা ইউআই বানাতে পারবেন। ঠিক আছে, এটা শেয়ার করে আপনি এক লাইনও কোড করতে হবে না, সব কোড কিন্তু মাইক্রোসফট করে দিবে, জাস্ট খালি আপনি টুলস থেকে টুলস গুলো নিয়ে এসে ফেলে দিবেন। সেটা টেক্সট বক্স হতে পারে, সেটা ইয়ে হতে পারে, যাই হোক এটা হচ্ছে শেয়ার পয়েন্ট ডেভেলপমেন্টের মাধ্যমে। শেয়ার পয়েন্ট ডেভেলপমেন্ট কনসেপ্টটা অনেক আগের, আর এটা মার্কেটে যেসব কোম্পানিতে এখনো আছে এবং বড় বড় রিপোর্টিং বড় বড় কাজের জন্য আসলে এটা ইউজ হয়। একই ধরনের কাজ এখন পাওয়ার বিআই নামে এখানেও হচ্ছে রিপোর্টিং এর জন্য। এই জন্য শেয়ার পয়েন্টের মানে কারেন্ট রিকোয়ারমেন্টটা একটু কমে গেছে, পাওয়ার বিআই তে সবাই একটু শিফট করছে। মাইক্রোসফট আসলে চায় যে সবাই যেন পাওয়ার বিআই তে চলে যায়। তো ঠিক আছে, তো আমাদের সামারিটা মোটামুটি এখানেই। সুতরাং আপনার এখানে যখন আপনি আসতেছেন, যে কোনো এনভায়রনমেন্টেরই হন না কেন আপনি, আপনার মোটামুটি আপনার এটা দিয়ে ম্যানেজ করতে পারতেছেন, বা চাইলে আপনি যে কোনো এনভায়রনমেন্টের কোডিং এখানে করতে পারবেন। ঠিক আছে, আর আরেকটা বিষয় সেটা হচ্ছে যেটা আপনার অ্যাপ্লিকেশন হোস্টিং যে বিষয়টা, সেটা এখানকার যখন যে কোনো ওয়েব প্ল্যাটফর্মে আপনি কাজ করেন, সেটা রিয়াক্ট হতে পারে, নোড.জেএস হতে পারে, অথবা মাইক্রোসফটের এসপি.ডট হতে পারে, সবগুলো আপনি আইএস এ হোস্ট করতে পারবেন। এটা নিয়েও কোনো সমস্যা নেই। এই হচ্ছে বিষয়। তো তাহলে আমাদের মোটামুটি দেখা হলো যে প্রাইমারিলি আমরা এই দুটো চেক পয়েন্ট ইনশিওর করব, দেন হচ্ছে আমাদের যখন সেট আপটা কমপ্লিট হয়ে যাবে, একই সাথে আমরা একটু ইন্ডিভিজুয়াল কম্পোনেন্ট এখানেও ঢুকবো। ঠিক আছে, ইন্ডিভিজুয়াল কম্পোনেন্টে ঢোকার আগে আমি আরেকটা জিনিস দেখাতে চাচ্ছি, সেটা হচ্ছে এসপি ডট নেট ওয়েব ডেভেলপমেন্ট। ডান পাশে একটু মাউস পয়েন্টারে খেয়াল করুন, এখানে এসে সবাই একটু দেখে নেবেন যে আপনাদের এই ডট নেট ফ্রেমওয়ার্ক প্রজেক্ট আর আইটেম টেমপ্লেট এটা সিলেকশন আছে। ঠিক আছে, এটা হচ্ছে আপনার 2022-এর লেটেস্ট আপডেটের এটা ফিচার। আগে এইটা আপনার এই সিলেকশনের মধ্যে ইনক্লুড ছিল, কিন্তু এটা পরে আসলে আপনারা রিভিউ মানে আলাদাভাবে এটা দেওয়া হয়েছে। সুতরাং আপনার এই বিষয়টা একটু খেয়াল রাখতে হবে যে ওইটা আসলে টিক মার্ক আছে কিনা। আবার ডট নেট আবার একটু দেখান বস, আবার একটু দেখান, আচ্ছা, দেখে রাখুন। আচ্ছা আমি আবারও দেখাচ্ছি যে ওয়ার্কলোডের আন্ডারে এসপি ডট নেট ওয়েব ডেভেলপমেন্ট এইট সেকশন, আর এই সেকশন অবশ্যই টিক মার্ক থাকবে। দেন হচ্ছে আমরা ডান পাশে যাব, ডান পাশে এসপি ডট নেট অ্যান্ড ওয়েব ডেভেলপমেন্ট এই সেকশনে যাব, যে এটা একটু এক্সপ্যান্ড করব, এক্সপ্যান্ড করে আমরা দেখবো যে ডট নেট ফ্রেমওয়ার্ক প্রজেক্ট আর আইটেম টেমপ্লেট এটা সিলেক্ট আছে কিনা।
ঠিক আছে, এটা আমরা ইনশিওর করবো যেন এটাও যেন সিলেকশন থাকে। যদি না থাকে এটা আমরা সিলেক্ট করে দেবো। দিয়ে তারপর আমরা মডিফাই বা আপনার ওখানে আপডেট করে দিলে ওটা আপডেট শুরু হয়ে যাবে। ঠিক আছে, দেখতে পাচ্ছেন যেমন আমার সিলেকশন ছিল না, আমি কিন্তু এখানে আপডেট করে দিলাম। তার মানে আমার এক্সিস্টিং যে সেট আপটা ছিল, সেই সেট আপে এই এই মিসিংটা ছিল, ও কিন্তু এটা ডাউনলোড করে ফেলবে। তার মানে এটাতে সুবিধা হচ্ছে আপনার যখন যেটুকু দরকার সেইটুকু নিয়ে আপনি কাজ শুরু করতে পারবেন। আগের মতো ফুল ইনস্টলেশন করার দরকার নেই। ঠিক আছে, তো এখন আমি আহ তো সবাই আসলে আহ, এই সেট আপটা কমপ্লিট করবেন, কারণ আমাদের যেহেতু সব কাজ এখানেই হবে, এখানে কন্টিনিউ করতে হবে। এই সেট আপটা কমপ্লিট করবেন। তারপর আমরা এখন ভিজুয়াল স্টুডিওতে ঢুকে যাই, সেট আপটা হয়ে যাওয়ার পর ভিজুয়াল স্টুডিও রান করব, এবং সেখানে আমরা একটু দেখি যে আসলে ভিজুয়াল স্টুডিওতে কি কি থাকে। আচ্ছা, ভিজুয়াল স্টুডিও ওপেন করলে আমরা একেবারে ডান দিকে চলে যাই। প্রথমে দেখবো যে আমাদের এই পাশে এই প্রপার্টিস উইন্ডো আছে কিনা, সলিউশন এক্সপ্লোরার এটা আছে কিনা। ঠিক আছে, এই দুটো আমরা একটু দেখবো যে আছে কিনা। সলিউশন উইন্ডোতে সেটাই থাকে যেখানে আসলে আমাদের প্রজেক্টের সব প্রজেক্ট ডিরেক্টরি লোড হয়। মানে ডিরেক্টরি আমরা যেমন একটা, যেমন কনসোল অ্যাপ 2 নামে একটা প্রজেক্ট আছে এখানে। এই কনসোল অ্যাপ 2 এর আন্ডারে যা যা ডিপেন্ডেন্সি আছে, ফাইল আছে, সেই বিষয়গুলো আসলে এখানে শো করবে। তার মানে সলিউশন বলতে আমার যে প্রজেক্ট লেআউটে আমি কাজ করতেছি সেটাকে একটা সলিউশন বলা হচ্ছে, এবং সেই সলিউশনের ডিরেক্টরি লিস্টিংটা এখানে হয়। সেকেন্ড হচ্ছে আমি উপরে যেটা বললাম প্রপার্টিজ, প্রপার্টিজ টুলসটা ওয়েব অ্যাপ্লিকেশনে খুব একটা দরকার হয় না, বাট এটা তখনই দরকার হয় ডেস্কটপ অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে। ডেস্কটপ অ্যাপ্লিকেশনে আপনার অ্যাপ্লিকেশনটাতে যত প্রকার টুলস আছে সেই টুলস এর যত ডিজাইন কনসেপ্ট সব আপনাকে প্রপার্টিজ উইন্ডো থেকে করতে হবে। ঠিক আছে, আমি সামারি আজকে বলে দিচ্ছি, এগুলো যখন আমরা ওই মডিউল গুলো নিয়ে কাজ করবো তখন আমরা দেখবো। আচ্ছা, এটা গেল। এই পাশে আসি, এই পাশে হচ্ছে আপনারা যখন ভিজুয়াল স্টুডিও সেট আপ দিবেন, ভিজুয়াল স্টুডিও ডাটাবেস সাপোর্ট করার জন্য বাই ডিফল্ট একটা লোকাল ডিবি, লোকাল ডাটাবেস একটা ইনস্টল হয়ে যায়। সেই লোকাল ডাটাবেস ইনস্টলেশনের আপনার ইনফরমেশনটা এখানে থাকবে, এসকিউএল সার্ভার অবজেক্ট এক্সপ্লোরার। ঠিক আছে, এইখানে আপনি এসকিউএল সার্ভারের আন্ডারে দেখতে পাবেন আপনার যে লোকাল ডিবিটা ইনস্টল হয়ে গেছে সেই লোকাল ডিবির নাম এখানে দেখতে পাবেন। ঠিক আছে, তো এই লোকাল ডিবিটা হচ্ছে আপনার ভিজুয়াল স্টুডিও ইনস্টলেশনের সময় বাই ডিফল্ট ও আপনার একটা ডাটাবেস যেন আপনি কাজ করতে পারেন। ঠিক আছে, এই কাজটা যেন সাপোর্টেড হয় এইরকম ভাবে একটা ডাটাবেস সার্ভার ও আপনাকে ক্রিয়েট করে দেবে লোকালি। ঠিক আছে, এই লোকাল ডিবি নামে। ঠিক আছে, তো এই লোকাল ডিবি শুধুমাত্র আপনার এই যে পিসিতে ডেভেলপ করতেছেন সেই পিসির জন্য কিন্তু এটা ইফেক্টিভ। বাকি অন্য কোথাও থেকে কিন্তু এটা অ্যাক্সেস করা যাবে না, কারণ এই লোকাল ডিবিটা আপনার ডেভেলপমেন্টের জন্য এখানে করা হয়েছে। অন্য কোনো পিসি থেকে এই লোকাল ডিবি অ্যাক্সেস হবে না। অন্য কোনো পিসি থেকে অ্যাক্সেস করার জন্য আপনার সার্ভার অবশ্যই ব্রাউজেবল হতে হবে। তার মানে সেই মানে পিসিটা বা সেই সার্ভারটা অবশ্যই যেন সব আপনার নেটওয়ার্কের মধ্যে যত পিসি আছে সবাই যেন দেখতে পায়, এরকম ব্রাউজেবল হতে হবে। তো ওই কনসেপ্ট গুলো তো পরে আসি। তো আমি যেটা বলতে চাচ্ছি যে লোকাল ডিবি আন্ডারে আমরা যদি ঢুকি, আমরা এখানে ডাটাবেজের একটা সিনারি পাবো। সেই ডাটাবেস ডিরেক্টরি আন্ডারে আমরা দেখতে পাচ্ছি যে এখানে এই ডিরেক্টরি আন্ডারে যে নেম গুলো থাকবে সেগুলো আসলে আমার দ্বারা তৈরি ডাটাবেস। ঠিক আছে, যেমন এখানে তিনটা স্যাম্পল দেওয়া আছে, তিনটা স্যাম্পল যেটাতে আসলে ডাটাবেজের টেবিল গুলো লোড করা আছে। যেমন ল্যাপটপ রিকুইজিশন একটা ডাটাবেজ আছে যার আন্ডারে টেবিল গুলো আছে। টেবিল গুলো দেখেন এখানে, টেবিল এগুলো হচ্ছে টেবিল। তো আর হচ্ছে আমরা যত প্রকার এসকিউএল নিয়ে, এসকিউএল এ যত প্রকার প্রসিডিউর নিয়ে কাজ করি সেই প্রসিডিউর গুলো থাকে হচ্ছে প্রোগ্রামেবিলিটি এর মধ্যে থাকে, এর মধ্যে স্টোর প্রসিডিউর এটার আন্ডারে থাকে। যাই হোক, এটা আমি এক্সটেন্ড করতেছি না, আমি জাস্ট বলে রাখতেছি, এগুলো নিয়ে আমরা পরে কথা বলবো। আমি জাস্ট এটা দেখাই যে এসকিউএল সার্ভার অবজেক্ট এক্সপ্লোরার এটা বাম দিকে থাকে। এইখান থেকে আমরা ক্লিক করলে সেই সিনারিটা দেখতে পাবো। এটা আর কি মেইন, যে বাম দিক থেকে আমরা তাহলে দেখলাম যে এসকিউএল সার্ভার অবজেক্ট এক্সপ্লোরার, আর ডান দিক থেকে প্রপার্টিজ আর সলিউশন। আর যখন যখন ডেস্কটপ অ্যাপ্লিকেশন নিয়ে কাজ করব, আরেকটা বিষয় লক্ষ্য রাখতে হবে, সেটা হচ্ছে টুলস বক্স। যে এই পাশে যেটা দেখতে পাচ্ছি এটা নর্মালি
শুধুমাত্র ডেস্কটপ অ্যাপ্লিকেশনের জন্য এখানে টুলস শো হবে, বাকি অ্যাপ্লিকেশন গুলোর জন্য কখনোই টুলস এখানে দেখতে পাবেন না। তো এই চারটা কোনো কারণে, এই চারটা যদি আপনার উইন্ডো থেকে হারিয়ে যায়, টেনশনের কোনো কারণ নাই। সরাসরি চলে যাবেন ভিউ এর মধ্যে, এখানে কিন্তু ওগুলো সব আছে। জাস্ট ক্লিক করলে ওগুলো আবার জায়গা মতো চলে যাবে। আমি একটা স্যাম্পল দেখাই যে এসকিউএল সার্ভার অবজেক্ট এক্সপ্লোরার, এটা যদি কোনো কারণে আমি এখান থেকে ক্রস করে দিই, এটা কিন্তু চলে গেল। এটা যদি আমি ভিউ থেকে এসকিউএল সার্ভার অবজেক্ট এক্সপ্লোরার, এই যে দেখেন, এটা যাওয়া সিলেক্ট করি, ও জায়গার মতো আবার চলে আসবে। সুতরাং আপনার লেফট সাইড এবং রাইট সাইড থেকে কোনো কিছু হারিয়ে গেলে আপনি অবশ্যই ভিউতে খুঁজবেন, ভিউতে অবশ্যই পাবেন, এবং ভিউ থেকে আপনি আবার ওটাকে ক্লিক করলেই জায়গা মতো চলে যাবে। সেকেন্ড বিষয় আসি, যে আপনি যখন ভার্সন কন্ট্রোলিং নিয়ে আমরা যখন কাজ করব, আমাদের প্রজেক্ট গুলো যখন সোর্স যেটা বলা হচ্ছে যে ভার্সন কন্ট্রোলিং মানে হচ্ছে যে আমরা যে প্রজেক্টে কাজ করবো সেগুলো যেন হারায় না যায়, এই জন্য আমরা গিটহাবে সেগুলো সবকিছু ম্যানেজ করে রাখি। সেই গিটহাবে আপনারা সবাই অবশ্যই ঢুকবেন, আমি আগেও বলে দিয়েছি, আমরা পরে দেখাই দেবো। তো গিটহাবে যারা অলরেডি প্র্যাকটিস আছেন জানেন, তো ওই গিটহাবের যে প্রজেক্টটা, সেই প্রজেক্টের মনে করেন যে ভিজুয়াল স্টুডিওর সাথে কিভাবে লিঙ্ক আপ হবে, সেটা হচ্ছে যে গিট সেকশন আসতে হবে, এইখান থেকে সেটা ম্যানেজ হবে। ঠিক আছে, এখানে আপনি প্রথমে কানেক্টিভিটি ঠিক করে দিলেই এইখানে এই লোকাল রিপোজিটরির আন্ডারে আপনার কিন্তু সব প্রজেক্ট চলে আসবে। যেমন হচ্ছে আমার এই গিটের আন্ডারে যে কানেক্টিভিটি আছে সেটা আমার গিট অ্যাকাউন্টের সাথে আছে, এই জন্য আমার গিটের মধ্যে যে প্রজেক্ট গুলো আছে এখানে লিস্টেড হয়ে গেছে। তার মানে যে কোনো একটা যদি আমি ওপেন করি, তাহলে আমার এটা এখানে শো করবে সলিউশন এক্সপ্লোরের মাধ্যমে। ঠিক আছে, প্রথমে যেটা হয় যে আপনার যদি লোকালি সেটা নামানো না থাকে, গিট কি করবে, অবশ্যই সেটা আগে ক্লোন রিপোজিটরি মানে হচ্ছে আপনার লোকাল পিসিতে সেটা আগে নেওয়া, দেন যেটা করে, দেন সেটা হচ্ছে আপনার লক অবস্থায় থাকে, তারপরে আপনি যখন এডিট করবেন তখন সেটা আনলক হয়ে যাবে। এবং কাজ টাজ করে আপনি কি করবেন, আবার কমিট করবেন, এই কমিট করলেই এটা চলে যাবে কোথায়, এটা চলে যাবে আবার সার্ভারে, গিটহাবের সার্ভারে চলে যাবে। আপনার লোকালিও একটা কপি থাকবে। তো গিটহাবের সার্ভারে যাওয়ার অর্থ কেন, কারণ হচ্ছে যে আপনি যেহেতু, আমরা যেহেতু রিমোটলি ক্লাস করতেছি, আমি আমার বাসা থেকে বা আপনি আপনার বাসা থেকে, সুতরাং আপনার প্রজেক্টটা যেমন আমার দেখা দরকার, আমার প্রজেক্টটাও আপনার দেখা দরকার। মানে এক কথায় একই প্রজেক্টে যখন আমরা মাল্টিপল পার্সন কাজ করব, তখন যেন আমরা এই ধরনের কাজটা, আপডেটটা যেন পেয়ে যাই কাজের, সেটার জন্য কিন্তু এটা, এই গিটটা ইউজ করতে হয়। ঠিক আছে, যেন আপনার আপডেটটা আমার কাছে চলে আসে, আপনাকে আমি যেটা দিলাম সেটা আপনি কাজ করলেন, সেটা আপনি যখন কমিট করলেন সেটা সার্ভারে চলে আসলে ওটা আমার কাছে চলে আসবে, আমি আপনার আপডেটটা ঘরে বসে পেয়ে যাচ্ছি। তো এই জন্য আর কি এই গিটে আমরা সবাই রেজিস্ট্রেশন করে রাখবো, এবং যে আমরা দেখবো যে কিভাবে এটা কাজ করে, দেন আমরা ভিজুয়াল স্টুডিওর মাধ্যমে সেগুলো টিম ওয়াইজ কাজ করবো। আর একটা ফাংশনে আছে ভার্সন কন্ট্রোলিং এর, সেটা হচ্ছে টিম ফাউন্ডেশন সার্ভার, যেটার সংক্ষিপ্ত নাম হচ্ছে টিএফএস। এটা হচ্ছে খুবই স্ট্রং একটা ভার্সন কন্ট্রোলিং। এখন ওইটা কখন ইউজ করবো আর এইটা কখন ইউজ করবো, এই বিষয়টা আমাদের একটু জানা দরকার। যেটা কথা বললাম সেটার নাম হচ্ছে টিম ফাউন্ডেশন সার্ভার মানে টিএফএস, সেটার সংক্ষিপ্ত নাম হচ্ছে টিম এক্সপ্লোরার, এই যে এটা। ঠিক আছে, তো এটা এখন মার্জ হয়ে গেছে। আপনি যদি এখন টিএফএস মোডে কাজ করেন, তাও এখানে শো করবে। গিটে যখন প্রজেক্ট রান করবেন, এটা এখানে চলে আসবে। আগে এই দুটো আলাদা ছিল। ইনিশিয়ালি তো গিট গিট বা গিটহাব এটা মাইক্রোসফটের প্রোডাক্ট ছিল না, এটা পরে মাইক্রোসফট যখন কিনে ফেলছে তারপরে এটা কিন্তু ভিজুয়াল স্টুডিওতে আসা শুরু করছে। ঠিক আছে, তো এখন বিষয়টা হচ্ছে এই টিম এক্সপ্লোরের আন্ডারে গিটের যখন কানেক্টিভিটি পাই তখন গিটের প্রজেক্ট এখানে শো করে, না হলে টিএফএস এর যদি কানেক্টিভিটি পাই তখন টিএফএস এর প্রজেক্ট এখানে শো করে। তো টিএফএস আর হচ্ছে গিট, এই দুটো আসলে দুটো যেহেতু ভার্সন কন্ট্রোলিং, দুটাই টিম নিয়ে কাজ করে, প্রশ্ন হতে পারে যে আমরা কখন কোনটা ইউজ করবো। এই যে আমি একখানে আপনি আরেকখানে, এটা হচ্ছে আমরা সম্পূর্ণ কি বলা যায়, এটা আসলে আমরা রিমোটলি ভাবে কাজ করতেছি একই প্রজেক্টে। তো যেহেতু আমার আপনার চেহারা দেখার কোনো অপশনই নাই, সুতরাং আমরা অবশ্যই গিটে কাজ করবো। পার্থক্যটা একটু বোঝার চেষ্টা করেন। বাট আমরা এখন কি আছি, অফিসে আছি, সেখানে আমরা কি করতেছি, একই ইনভায়রনমেন্টে আছি। কিসের এনভায়রনমেন্ট, নেটওয়ার্ক ইনভায়রনমেন্টে। তার মানে আমার আর আপনার পিসি কিন্তু সেখানে পরস্পরের সাথে কানেক্টেড, মানে আমি আপনার পিসি দেখতে পাই, আপনি আমার পিসি কে দেখতে পান, কারণ যখন আমরা একটা নেটওয়ার্কে থাকি আমরা এই অন্যের পিসি কে দেখতে পাই। তার মানে আমরা যখন অফিস এনভায়রনমেন্টে থাকবো বা একটা বাসা বাড়িতে থাকবো, সেখানে আমরা অফিস বানানো থাকতে পারি, অথবা আমরা যখন
নিজেরা নিজেরা কানেক্টিং মোডে থাকি, তখন যদি আমরা কোনো প্রজেক্ট নিয়ে কাজ করি তখন আমরা অবশ্যই টিএফএস ইউজ করবো। ঠিক আছে, তখন টিম ফাংশন সার্ভার ইউজ করবো। ঠিক আছে, এইটা হচ্ছে এই দুটার মধ্যে পার্থক্য, যে আমরা কখন কোনটা ইউজ করতে পারি। বাট গিট যে আপনার অফিস এনভায়রনমেন্টে করা যাবে না তা না, গিট ওইভাবেও করা যাবে। কিন্তু টিএফএস টা অলওয়েজ সাপোর্টেড ইন্টারনেট নেটওয়ার্কের জন্য, মানে হচ্ছে যে যেটা বললাম যে অফিস নেটওয়ার্ক বা হচ্ছে আপনার বাসা, যেটা হচ্ছে বাসার মধ্যে বা অফিসের মধ্যে, এটার জন্য টিএফএস। টিএফএস হচ্ছে আপনার বাইরে করা যায় না, ইন্টারনেটে করা যায় না। গিট আপনার ইন্টারনেটে করা যায়, গিট ইন্টারনেটে করা যায়, ইন্টারনেটে করা যায়। আর টিএফএস টা শুধুমাত্র ইন্টারনেট। ঠিক আছে, দুইটা টার্ম কিন্তু, ইন্টারনেট আর হচ্ছে ইন্ট্রানেট। ইন্টারনেট হচ্ছে আপনার লোকাল, আর ইন্টারনেট হচ্ছে গ্লোবাল। তো এই হচ্ছে এটার সামারি, যে আমরা ভার্সন কন্ট্রোলিং তাহলে এইভাবে করব। এখন আসি প্রজেক্ট সেকশন। এটা নিয়ে বলার কিছু নাই। প্রজেক্ট সেকশনে এখানে আহ উম, এইখানে অ্যাড ক্লাস বা অ্যাড নিউ আইটেম, এগুলো সবকিছু আমরা আসলে এখানেও পেয়ে যাই। আমরা প্রজেক্টে যখন থাকি এখানে রাইট ক্লিক করলে আমরা এখানে সবকিছুই পেয়ে যাই। ঠিক আছে, সুতরাং আলাদাভাবে প্রজেক্ট সেকশন বোঝার কিছু নেই। আমরা যখন সলিউশন এক্সপ্লোরার পাবো, এখানে রাইট ক্লিক করলে আমরা এখান থেকে সকল প্রকার অ্যাড এর কাজ করতে পারবো। সুতরাং আলাদাভাবে আমাদের প্রজেক্ট সেকশনে যাওয়ার দরকার নাই। এখান থেকে আমরা বিল্ডও করতে পারি, যে বিল্ডের কথা বললাম, যে আমাদের প্রত্যেকটা কাজের পরে আমাদেরকে অবশ্যই বিল্ড করতে হবে। সুতরাং এখান থেকে আমাদের বিল্ড অপশন আছে, রিবিল্ড অপশন আছে। তো কোনো কারণে এই তিনটা আমরা আসলে কখন ইউজ করি, সেটা হচ্ছে বিল্ড হচ্ছে ফ্রেশ বিল্ড, রিবিল্ড হচ্ছে আপনার এক্সিস্টিং বিল্ডের উপর আবার রিবিল্ড করতে যাচ্ছেন, নাম শুনে আমরা বুঝতে পারছি। আর ক্লিনটা হচ্ছে কোনো কারণে আপনি বারবার বিল্ড করতেছেন কিন্তু আপনার এক্সাক্ট আউটপুট আসতেছে না, যেটা আসলে আপনি খুবই নর্মালি দেখে বুঝতে পারতেছেন যে এটা আসলে আমার আউটপুট এটা আসার কথা কিন্তু কোনোভাবে আসতেছে না। এটার কারণ হচ্ছে মাঝে মধ্যে ভিজুয়াল স্টুডিওর ইন্টেলিজেন্সি অথবা কেসের মধ্যে ঝামেলা থাকে। তো এটার জন্য আসলে ক্লিন করে দিতে হয়। ঠিক আছে, এরকম কোনো ইস্যু হলে আপনারা ক্লিন করে দিবেন, দিয়ে আবার বিল্ড করবেন। বিল্ড আর রিবিল্ড দুটোই সেম কাজ করে, কোনো সমস্যা নেই। যে কোনো একটা আপনি ক্লিক করে বিল্ডের কাজ করে ফেলতে পারেন। আর ক্লিন দিয়ে আপনার ওইরকম কোনো সমস্যা মনে হলে ক্লিন দিয়ে দিবেন, তাহলে ফুল ক্লিন করে ফেলবে, দেন আবার বিল্ড করতে পারবে। একটু নিচের দিকে আসি, সেটা হচ্ছে পাবলিশ। পাবলিশটা আমরা কখন ইউজ করি? পাবলিশটা আসলে আমরা ইউজ করি হচ্ছে যখন আমরা সার্ভারে আমাদের কাজটা হচ্ছে, এখন আমাদের কিউএটি করতে হবে, মানে হচ্ছে টেস্ট করতে হবে প্রজেক্ট, অথবা আমাদের প্রজেক্টটা লাইভে দিতে হবে, তখন আমরা পাবলিশ টার্মটা ইউজ করব। পাবলিশ বিভিন্ন ভাবে করা যায়, যে সরাসরি আপনি সার্ভারে করে ফেলতে পারবেন, অথবা আপনি যদি মনে করেন যে আমি একটা আমার লোকাল পিসিতে পাবলিশ করব, দেন এই ফাইলগুলো আমি সার্ভারে নিয়ে যাব, এইভাবেও করতে পারবেন। এটাই হচ্ছে বেশি আম, মানে রিচ গ্রেড একেবারে জিরো, যে আপনি লোকাল পিসিতে পাবলিশ করে দেন ওই পাবলিশ ভার্সনটা সার্ভারে নিয়ে যাচ্ছেন। আর সরাসরি সার্ভারে করলে যেটা হয়, সার্ভারে আমাদের মনে করেন যে যেটা ঘটনা ঘটে, যে ওখানে একটা বিষয় রানিং, যে আপনি লাইভ সার্ভারে যেটা আছে, যে প্রজেক্টটা সেই প্রজেক্টটা অলরেডি রানিং। তার মানে আপনি যদি সরাসরি পাবলিশ করেন আপনার রানিং প্রজেক্টটা কিন্তু ওভারল্যাপ হয়ে যাবে। তো এটা কিন্তু রানিং টাইমে একটু রিস্কি। তো এই জন্যই আমরা চেষ্টা করব যে আমরা অবশ্যই আমাদের লোকাল পিসিতে আগে পাবলিশ করব, এবং এই পাবলিশ ডিরেক্টরির মধ্যে যা যা আছে আমরা সবগুলো দেন সার্ভারে নিয়ে যাব। ঠিক আছে, বাকি বিষয়গুলো খুব একটা প্রয়োজনীয় হয় না ডেভেলপারদের। তারপরেও আপনার ডিমান্ডের উপরে ডিমান্ড থাকলে তখন আপনি ইউজ করতে পারেন। আর এখানে যেটা বললাম যে অ্যাড দিয়ে আপনি সবকিছু অ্যাড করতে পারবেন, যেটা হচ্ছে নিউ আইটেম, যে পেজ লাগবে বা ক্লাস অ্যাড করতে হবে, এগুলো সবকিছু অ্যাড দিয়ে করতে পারবেন। এখানে নতুন নতুন মানে আগে থেকে ছিল আর একটা ফিচার, সেটা হচ্ছে নিউ গেট প্যাকেজ। তার মানে আগে যেটা ঝামেলা হইতো আমাদের প্রত্যেকটা কাজের জন্য, মনে করেন যে এই যে এখানে যে ডিপেন্ডেন্সি আছে ফ্রেমওয়ার্কের আন্ডারে, দেখবেন যে যে ডিএলএল গুলো আছে, এই ডিএলএল গুলো আসলে যখন আমি প্রজেক্ট ক্রিয়েট করেছি সিস্টেম আমাকে অটোমেটিক এগুলো দিয়ে দিয়েছে। এখন কথা হচ্ছে এমন এমন কিছু ডিএলএল দরকার যেটা আসলে সিস্টেমের কাছে থাকে না, যেটা হয় থার্ড পার্টি বানাইছে, অথবা দেখা যাচ্ছে আপনি নিজেও বানায় ক্লাউডে রাখছেন। তো এই প্রজেক্ট গুলো কি, তখন কি দরকার হয়, তখন হচ্ছে যে আপনার রেফার করতে হয় ওই ডিএলএল গুলো। ওই ডিএলএল গুলো রেফার করার জন্য এখন মানে যে ক্লাউডে যে ডিএলএল ডিস্ট্রিবিউশন, সেটা হচ্ছে আপনার নিউগার্ড, যেটা বলে নিউগার্ড প্যাকেজ ম্যানেজার। তার মানে আপনি ওখানে সব পেয়ে যাবেন। তো নিউগার্ড প্যাকেজ ম্যানেজার আপনার এখানেও অপশন আছে,
আপনি এখান থেকেও যেতে পারবেন, এখান থেকেও যেতে পারবেন, অথবা এখানে টুলস এর আন্ডারে এখানে অপশন আছে, এখান থেকে আপনি যেতে পারবেন। এখানে দুই ধরনের অপশন আছে, একটা হচ্ছে ভিউ মোডে আপনি সেই প্যাকেজ গুলো নামাতে পারবেন, আর একটা হচ্ছে কনসোল মোডে। তো কনসোল মোডে যেটা হয় সেখানে হচ্ছে যে আপনার কোড লিখতে হয়। ঠিক আছে, তার মানে আপনি একটা প্যাকেজ নামানোর জন্য ইনস্টল করতে হবে, সেই ইনস্টলেশন কোড ওখানে লিখতে হয়। আর এখানে দেখবেন যে এটা হচ্ছে নিউগেট প্যাকেজ, এটা হচ্ছে ভিউ মোডে কাজ করা যায়। তো আমরা একটু দেখি ভিউ মোডে কিভাবে কাজ করতে পারি। এটা হচ্ছে ভিউ মোডের স্ক্রিন। তো এখানে আমাদের যা লাগবে, সাপোজ মনে করেন আমার লাগবে কি, সাপোজ একটা পিডিএফ রিডার আমি তৈরি করব, পিডিএফ নিয়ে কাজ করব। তো আমি যেখানে সার্চ দিই, তো যত প্রকার থার্ড পার্টি পিডিএফ রিডার টুলস আছে, মানে ডিএলএল আছে, ডাইনামিক লাইব্রেরি গুলো আছে, সেগুলো কিন্তু সব এখানে লিস্টেড হয়। এখানকার থেকে আমি এখান থেকে একটা রেটিং দেখে নিতে পারি যে কোনগুলো বেশি ডাউনলোড হয়েছে। ঠিক আছে, সেগুলো আমি মধ্যে সেগুলো ওগুলোর মধ্যে যে কোনো একটা চুজ করে আমি কিন্তু আমার সিস্টেমে ইনস্টল করে দিতে পারি। সাপোজ মনে করেন যে এটা আমার ভালো লাগলো, এটা আমি সিলেক্ট করে, আমার প্রজেক্ট ছিল হচ্ছে কম্পাইল অ্যাপ টু, আমি সিলেক্ট করে ইনস্টল করে দিলাম। এখানেও আপনার ইনস্টলের আগে দেখে নিতে পারেন যে কোন ভার্সনটা আপনার জন্য প্রযোজ্য। এখন কথা হচ্ছে এই ডিসিশনটা আপনি আসলে কিভাবে নেবেন। তো আমরা তো আসলে যে কোনো প্রয়োজনে আমরা যেটা করি যে আমরা গুগলে সার্চ করি, একটা কোড লাগবে, মানে একটা মনে করেন যে রিকোয়ারমেন্টে আপনার এক ধরনের কোড লাগতেছে, সেই কোডের জন্য সেটা যদি হয় যে পিডিএফ নিয়ে কাজ করা, তো পিডিএফ নিয়ে কাজ করার জন্য আপনার মাইক্রোসফটের মনে করেন যে কোনো টুলস নাই, তাহলে এখন কি করতে হবে, আপনার থার্ড পার্টি টুলস নিতে হবে। এখন আপনি গুগলে যখন সার্চ করেছেন, গুগল আপনাকে পিডিএফ কিভাবে রিড করতে হয় এটা একটা কোড দেখাইছে। ঠিক আছে, কোনো একটা ওয়েবসাইট থেকে কোড দেখাইছে, এবং সেই ওয়েবসাইটে তাহলে কি আছে, কোড দেখানোর পরে সেই ওয়েবসাইট রেফার করছে। এই কোডগুলো তখনই রান করবে যখন আপনি এই প্যাকেজ অথবা এই প্যাকেজটা ডাউনলোড করবেন, তাছাড়া এটা রান করবে না। সুতরাং আপনাকে কি করতে হবে, অবশ্যই এখানে এসে এই প্যাকেজটা আগে ডাউনলোড করতে হবে, ইনস্টল করতে হবে। দেন আপনার এই কোডটা যখন আপনি পাবলিশ করবেন তখন আপনার এই কোডটা কাজ করবে, তার আগে কিন্তু কাজ করবে না। তো এটা আর কি সুবিধা যে আমাদের আর মানে কখনো ইন্টারনেটে ঘাটতে হয় না যে আমার এই প্যাকেজটা আসলে কোন ডাটাবেজে বা কোন ওয়েবসাইটে আছে, কোথায় যে খুঁজবো, এই বিষয়টা আমাদের টেনশনে আর থাকে না। আমরা এখানে যে খুঁজলে সবকিছু পেয়ে যাই। ঠিক আছে, যেমন হচ্ছে আমরা যখন কোরে কাজ করবো, কোরের ডকুমেন্টেশন কাজ করবো, তখন আমাদের যে ডকুমেন্টেশনটা লাগবে তার নাম হচ্ছে সোয়াগার ডকুমেন্টেশন। এইটা কিন্তু আমাদেরকে এখান থেকে নামায় নিতে হবে। ঠিক আছে, এই যে এটা কিন্তু মাইক্রোসফটের তৈরি, মাইক্রোসফট কিন্তু অনেক ডকুমেন্টেশন করেছে, সেগুলো কিন্তু মাইক্রোসফট আবার বিল্ট ইন ভাবে আপনার পিসিতে দিয়ে দেয়নি। কারণ এমন তো হতে পারে যে আপনি ওই টার্মটা নিয়ে কাজ নাও করতে পারেন। ঠিক আছে, শুধু শুধু আপনার পিসিকে ভারী করে তো মাইক্রোসফটের লাভ নাই। এই জন্য মাইক্রোসফট কি করেছে, তাদের নিজস্ব অনেক এক্সটেনশন আছে, যেগুলো এক্সটেনশন বা প্যাকেজ তারা কিন্তু এইভাবে এই নিউগেট ম্যানেজারে শেয়ার করেছে। ঠিক আছে, সুতরাং আপনি সেখান থেকে নামায় নিতে পারেন এবং সেগুলো নিয়ে কাজ করতে পারেন। অথবা আপনি নিজে চিন্তা করলেন যে আপনি নিজে একটা প্যাকেজ বানাবেন, যে প্যাকেজটা আপনি চাচ্ছেন ওটা পৃথিবীর সবাই ইউজ করবে, ডটনেট ডেভেলপার যারা আছে সবাই ইউজ করবে। তো এটাও কিন্তু আপনি করতে পারেন, কারণ এই নিউগেট এই সেকশনটাই হচ্ছে সবার জন্য ওপেন। আপনি ওখানে একটা প্যাকেজ, আপনার তৈরি প্যাকেজ বা একটা লাইব্রেরি আপনি কিন্তু আপলোড করে ফেলতে পারেন। যেমন স্যাম্পল হিসেবে দেখে আমি কিন্তু আমার একটা লাইব্রেরি এখানে আপলোড করেছি। ঠিক আছে, এখানে দেখেন এই যে আমার নাম শো করতেছে নাফিউর রহমান প্রতীক, এটা 2000-এর মতো ডাউনলোড হয়েছে। তো এটা একটি বিষয় যে এইরকম আপনি নিজেও একটা তৈরি করে ফেলতে পারবেন এবং সেটা এইভাবে সবার জন্য অ্যাভেলেবল করে দিতে পারবেন। এবং এটা যারা যারা ইনস্টল করবে তারা তাদের পিসিতে ইনস্টল করে কিন্তু আপনার মানে যে লাইব্রেরিটা তারা ইউজ করে তারা একটু মানে উপকারটা পাবে। ঠিক আছে, এতে কি হবে, আপনারও ভালো লাগা কাজ করবে যে আপনার প্রোডাক্টটা এইভাবে সবখানে ইউজ হচ্ছে। আর ডে বাই ডে আপনার প্রোডাক্ট তো কি হবে, যে কোনো সফটওয়্যারের যে কোনো প্রোডাক্ট কিন্তু দিনকে দিন একই রকম থাকে না। যখন এই প্রোডাক্টটা মার্কেট পেতে থাকে ওটা ডে বাই ডে আপডেট হতে থাকে, ডে বাই ডে আপনার ওটা অনেক বড় একটা সমুদ্র হয়ে যায়। ঠিক আছে, সুতরাং আপনাকে কি করতে হবে, আপনার মধ্যে এরকম একটা ভালো লাগা কাজ করতে হবে যে আপনার ইয়াটা যেন অন্যের উপকারে আসে, এরকম ভাবে কাজ করতে হবে। আর অন্যের উপকার না, এই জিনিসটা তো
আপনারও দরকার হতে পারে। আপনি আজকে ঢাকাতে আছেন, আপনি আপনার লোকাল পিসিতে কাজ করতেছেন, আপনি হয়তোবা গ্রামের বাড়িতে ঘুরতে গেলেন, ওখানে হয়তোবা ইমিডিয়েট একটা প্রজেক্ট আপনাকে, হয়তোবা ওখানকার লোকাল মার্কেটে কেউ একজন বললো যে আমার একটা ছোট দোকান আছে, সেই দোকানে আমি অনেক কিছু সেল করি, একটা কিছু দরকার ইনভেন্টরি টাইপ, আমাকে একটু বানায় দেয়। এখন মনে করেন যে আপনি কিছু টাকার বিনিময়ে তাকে বানায় দিলেন, ঠিক ওই সময় আপনার এই টুলসটা দরকার হচ্ছে, আপনি ওখানে নামায় এনে কাজটা সেরে ফেলতে পারেন। ঠিক আছে, আপনার নিজেরও উপকার হয়, অন্যেরও উপকার হয়। তো এইরকম আর কি বিষয়, যে এই নুগাট প্যাকেজ ম্যানেজারের মাধ্যমে আপনি সব ধরনের লাইব্রেরি পেয়ে যাচ্ছেন। আর এটা শুধু যে ভিউ মোডে আপনি পাইলেন তা কিন্তু না, এইটাই আবার কনসোল মোডে, মানে যে এখানে যেটা বললাম যে নুগাট প্যাকেজ ম্যানেজার কনসোল মোডে আমি এটা কিভাবে ইনস্টল করতে পারি। তো কনসোল মোডের স্ক্রিনটার নিচে চলে আসে, এখানে কিন্তু আপনার এইখানে লিখতে হবে যে আপনি আসলে কি চাচ্ছেন। এখন এমবিসি ভিউ টুল কিট, এটাই যদি আমি এখন ইনস্টল করতে চাই কনসোল মোডে, তাহলে আসলে এটা লুকসটা কেমন হবে দেখেন। আমি যদি এখন একটু ওয়েবসাইটে যাই, তো এখানে দেখেন, এখানে আমরা যদি এখানে ঢুকি, আমার এই প্যাকেজটা কিন্তু দেখেন এখানে কিন্তু এটা নুগেটের ওয়েবসাইট, এখানে কিন্তু শো করতেছে। এই ওয়েবসাইট যে সার্ভার থেকে আসলে ইনফরমেশন গুলো শো করে, ওই একই সার্ভারটা কিন্তু আপনার এখান থেকেও কিন্তু অ্যাক্সেস হচ্ছে। সুতরাং এখানে যে ইনফরমেশন গুলো আপনারা দেখতেছেন, এই ওয়েবসাইটে সে একই ইনফরমেশন আছে। যেমন দেখেন, এটা লেটেস্ট হচ্ছে 1005, এটাও কিন্তু শো করতেছে 1005। ঠিক আছে, তো এখন বিষয়টা হচ্ছে, যেটা বললাম তখন ভিউ মোডে আপনারা ইনস্টল দিলেন, আর এখন আমি চাচ্ছি যে এটা কনসোল মোডে ইনস্টল দেবো, সেটা কি হবে। তো এইখানে আপনার বলা আছে অনেক কিছু, যে আপনি রেখে কিভাবে ইনস্টল দিতে পারেন। এই যেখানে দেখেন প্যাকেজ ম্যানেজারে বলেছে যে নেগেটিভ, যে আপনি এই কোডটুকু লিখলে কিন্তু আপনার এটা ইনস্টল হয়ে যাবে। ঠিক আছে, সুতরাং আমার এইটু কপি করতে হবে, এবং কপি করে কিন্তু আমি যে এখানে পেস্ট করে দিলে এটা কিন্তু ইনস্টল হয়ে যাবে এই প্রজেক্ট। আমার এই প্রজেক্টটা আসলে ওই ধরনের সাপোর্টেড না, সুতরাং এটা আমার মেইনলি প্রয়োজন হয় হচ্ছে এমবিসি অ্যাপ্লিকেশন গুলোতে। এমবিসি অ্যাপ্লিকেশন গুলোতে আমি এটা ডাউনলোড করে আপনাদেরকে দেখাই দিব এই সময়। তো ঠিক আছে, তো এই হচ্ছে বিষয়। তো আমরা রিগার্ড নিয়ে কিভাবে কাজ করবো, ইনস্টল দেবো, এটার সামারিটা আমি এখানে বললাম। আদার্স যে বিষয়টা আছে, সেটা হচ্ছে ডিবাগ পয়েন্টার। ডিবাগ পয়েন্টার কিভাবে কাজ করে, ডিবাগ পয়েন্টার আমি দেখিয়েছিলাম, সেটা হচ্ছে ওয়াটারফল স্টাইলে যখন এক্সিকিউশন হয়, তো আপনার কোডিং এর যে কোনো একটা পয়েন্টে আপনি ওটা পয়েন্ট করে দিলে তখন সেটা আপনার কাজ করে। তো এটা আসলে, এটা আমি যদি বলি যে গতদিন আমি দেখিয়েছিলাম যে আমার হচ্ছে এইটা মনে করেন যে এখান থেকে রান হয়ে এই পর্যন্ত আসবে। তো আমি যে কোনো একটা পয়েন্টে, কিন্তু ব্রেক পয়েন্ট বলা হয় বা ডিবাগ পয়েন্টার, এই পয়েন্টার আমি এই এই ব্রেকে আটকায় দিতে পারি। তার মানে আমার এটা যখন রান করবে, এটা কিন্তু আমি যদি রান করি, এটা আমার এখানে এসে আটকায় যাবে। ঠিক আছে, এটা ডেভেলপারদের অ্যানালাইসিস পার্ট, যে আমার কোথায় ভুল হচ্ছে এটা দেখা দরকার। তো এই যে মনে করেন যে আমার পয়েন্টটা এখানে কিন্তু ব্রেক হয়ে গেছে, এখন এটা ব্রেক মানে কি, এটা আপনার এই এক্সিটটা কিন্তু এখন হোল্ড মোডে চলে গেছে, যতক্ষণ না আপনার ফুল এক্সিকিউট না হয়। তার মানে আমি কিন্তু এই পয়েন্টার থেকে এখানে কাজ করে ফেলতে পারি। আর যেটা বলেছিলাম যে F10 ফাংশন, F10 দিয়ে আপনি কিন্তু কন্টিনিউ করতে পারবেন, অথবা এই যে এখানে একটা সাইন আছে মাউস পয়েন্টার, একটু খেয়াল করে এখানে জাস্ট এটা দিলে, অথবা কিবোর্ডের F10 ফাংশন 10 ওটা ইউজ করলে আপনার এটা স্টেপ বাই স্টেপ নেক্সট লাইনে চলে যাবে, এবং নেক্সট লাইন এভাবে চলে যায় ডাউন হয়ে যাবে লাস্ট, তখন আপনার এটা কিন্তু এক্সিকিউট হয়ে চলে আসবে। এখন যে বিষয়টা সেটা হচ্ছে যে এই ডিবাগের আন্ডারে আহ দুটা বিষয় আছে, যে স্টার্ট ডিবাগিং আর স্টার্ট উইদাউট ডিবাগিং। ঠিক আছে, এই দুটো আসলে কিভাবে কাজ করে।
সেটা হচ্ছে আমি যখন এই বাটনে ক্লিক করব অথবা ডিবাগে যে এই বাটনে ক্লিক করব, সবাই একটু খেয়াল করেন, স্টার্ট ডিবাগিং অথবা হচ্ছে শর্টকাট এইখানে আছে, এই দুইটা বাটনের কাজ সিমিলার। এটা হচ্ছে কুইক ডিবাগ মোডে চলে যাওয়া, আর এটা হচ্ছে মেনু থেকে যাওয়া। তো এখন বিষয়টা হচ্ছে আমি যখন এই দুটাতে ক্লিক দিব, তখন এটা কিন্তু আপনার প্রজেক্টটা কিন্তু এই ডিবাগ পয়েন্টটার তখন কাজ করবে, তার আগ পর্যন্ত কিন্তু কাজ করবে না। ঠিক আছে, এই দুইটা পয়েন্টে ক্লিক করলে। আর আপনার আরেকটা, স্ক্রিনের জন্য কিন্তু ওইটা দুটো দেখা যায়নি। এখানে ইউ আর ভিউইং এমডি নাফিউর রহমান প্রতি স্ক্রিন দেখাচ্ছে তো। তো হ্যাঁ, ওই ওই দুইটা যেখানে আপনি ক্লিক করছেন ওইটা মনে হয় দেখা যাচ্ছে না। সবাই কি দেখতে পাচ্ছেন এই যে মেনুটা আমি এক্সপ্যান্ড করলাম? সেটা দেখতে পাচ্ছি, আচ্ছা। কিন্তু আচ্ছা, আমি বলতে চাচ্ছি যে ডিবাগের আন্ডারে স্টার্ট ডিবাগিং এইটা যেভাবে কাজ করে, আর হচ্ছে এইখানে যেটা আছে, এই দুটা বাটন একইভাবে কাজ করে। ওই দুইটা ঠিক আছে, বাটনই দেখা যাচ্ছে না আর কি, সেটাই বলছি। দুইটা বাটনই দেখা যাচ্ছে না। না মানে এটা আপনার আচ্ছা, হচ্ছে ওই যেহেতু আপনার স্ক্রিন শেয়ার করেছেন, ওই রেকর্ড সেশন চলছে, ওইটাকে সরিয়ে দিলে মনে হয় দেখা যাবে। আমার তো এখান থেকে সবই সরানো আছে। আমার এখান থেকে তো দেখা যাচ্ছে, সমস্যা নাই। আমার মনে হয় আপনার ওখানে কিছু একটা মানে ভিউ ওপেন করে রাখছে, ওইটা একটু দেখেন তো মিনিমাইজ করা যায়। আপনার জুমে কোনো একটা সেটিংস মনে হয় ডান আছে, ওইটা একটু ইয়ে করেন, মিনিমাইজ করেন। আচ্ছা, আমার মনে হয় অন্যদের সমস্যার কথা না। হ্যাঁ, আমার এখানে সবকিছু মিনিমাইজ করা আছে। আচ্ছা, আমি কন্টিনিউ করতেছি, আরেকবার রিপিট করি। সেটা হচ্ছে যেটা বলছিলাম, যে স্টার্ট ডিবাগিং আর হচ্ছে এই বাটন, এই দুটো বাটন যখন ক্লিক হবে তখনই আপনার এই পয়েন্টার কাজ করবে, এই ব্রেক পয়েন্ট তখন কাজ করবে। আদারওয়াইজ এই ব্রেক পয়েন্ট কাজ করবে না। আদারওয়াইজ বলতে এখানে স্টার্ট উইদাউট ডিবাগিং এই মোডে কাজ করবে না। ঠিক আছে, যখন এই মোডে দিবেন তখন ও শুধু প্রজেক্টটাকে রান করবে, আপনার ব্রেক পয়েন্ট ওর কাছে তখন প্রিফারেবল না। বাট আপনি যখন এটা দিচ্ছেন তখন ও বুঝতে পারতেছে আপনি ব্রেক পয়েন্ট এক্সপেক্ট করতেছেন। ঠিক আছে, তো এই দুটো আসলে কখন লাগে, যখন হচ্ছে আমি খুব ভালো প্রোগ্রামার হয়ে গেছি, আমার বারবার আসলে ডিবাগার ধরার দরকার নেই, তখন আমরা অলওয়েজ স্টার্ট উইদাউট ডিবাগিং ইউজ করবো। ঠিক আছে, এইটা একবার আপনি স্টার্ট করলে যতক্ষণ আপনার প্রোগ্রাম ডেভেলপমেন্ট রান আছে, আপনার মোটামুটি ততক্ষণ আর এটা স্টার্ট করতে হবে না। বাট এইটাতে যেটা ঝামেলা হয়, এটা আপনি যদি বারবার স্টার্ট করেন, এটা যখনই স্টার্ট করবেন তখনই কিন্তু সিস্টেম অনেক কিছু রিসোর্স টেনে নেয়, তারপরে কিন্তু অ্যাপ্লিকেশনটা রান করে। এখন মনে হচ্ছে যে খুব তাড়াতাড়ি চলে আসলো, আসলে আপনার প্রজেক্টটা তো এখন সিঙ্গেল পেজে হয়ে আছে, খুবই ছোট প্রজেক্ট। এটা যখন অনেক বড় প্রজেক্ট হয়ে যাবে তখন অনেকগুলো বিল্ড সে করবে, তারপর হচ্ছে আপনার ডিবাগ নিয়ে কাজ করবে। তো এই জন্য আর কি, যে আমাদের যখন কাজ অনেক বেশি হবে তখন মনে করেন যে আমরা চেষ্টা করব যে স্টার্ট উইদাউট ডিবাগিং। আর যখন ব্রেক মানে আমাদের ডিবাগারটা লাগবে, মানে আমরা আসলে ইরোরটা ধরতে পারতেছি না, ইরোরটা আসলে কই হচ্ছে, এটার জন্য তখন আমরা মানে বুঝতে পারবো যে আমার আসলে এখন এই মুহূর্তে এটা খুবই ডিমান্ডেবল, অতএব আমরা স্টার্ট ডিবাগিং দিয়ে স্টেপ নিব। ঠিক আছে, এই হচ্ছে এই বিষয়টা। তো মোটামুটি আমরা তাহলে এইটাও বুঝলাম যে কখন আমরা এটা কাজ করি। আর একটা বিষয় সেটা হচ্ছে আহ মোটামুটি হয়ে গেছে। তো আমাদের হচ্ছে এই আসলে বেসিক পয়েন্ট গুলো তো, লেফট সাইড রাইট সাইড যেটা বললাম, যে এগুলো সবই ভিউ এর মধ্যে অ্যাভেলেবল থাকবে। আর হচ্ছে ফাইল পার্ট থেকে আপনি যেটা করতে পারবেন, এখানে যখন গিট নিয়ে কাজ করবেন তখন হচ্ছে অ্যাড টু সোর্স কন্ট্রোল, এখানে একটা মেনু আছে, আপনি এটা ধরে কাজ করে ফেলতে পারবেন। রিপোজিটরি আপনার ইয়েটা আছে আর কি, শর্টকাটটা আছে, সেটা আপনি গিট থেকে ম্যানেজ করতে পারবেন। আপনার প্রজেক্ট ক্লোজ স্টার্ট আপনি এখান থেকে ম্যানেজ করতে পারবেন। এখন আপনি এই প্রজেক্টটা যদি ক্লোজ করতে চান, অন্য কোনো প্রজেক্টে যেতে চান, আপনি সরাসরি ক্লোজ সলিউশন দিয়ে দিবেন, তাহলে কিন্তু আপনার প্রজেক্ট লিস্টেড স্ক্রিনটা চলে আসবে, এখান থেকে যে কোনো একটা আপনি ওপেন করতে পারবেন, কোনো সমস্যা নেই। তো এই হচ্ছে বিষয়। এখন মনে করেন যে আমাদের আমরা একটা ডেস্কটপ অ্যাপ্লিকেশন ওপেন করি, ডেস্কটপ অ্যাপ্লিকেশনটা আসলে কিভাবে কাজ করে আমরা জাস্ট দেখি। যে ফার্স্ট মনে করেন যে এটা ক্লোজ করে দিই।
আমাদের লাস্ট যেটা হয়েছে সেটা হচ্ছে আমি একটা আপডেট দিয়েছিলাম, তো আপডেটটা কমপ্লিট হয় নাই। আমি একটু ভিজুয়াল স্টুডিও অন থাকার কারণে ঝামেলা হয়েছে। আপডেটটা কমপ্লিট করি। আচ্ছা, এটা অনেক টাইম লাগবে, এটা আমরা পরে অ্যানালাইসিস করবো। এটা পরে তো মনে যাবে। আপনাকে পজ করতে হবে প্রসেসটা। এটাই দিয়ে না, এটা আপনি ভিজুয়াল স্টুডিও থেকে যেখানে মানে ইনস্টল হচ্ছে এখান থেকে করতে পারবেন। এখানে পজ বাটন আছে মনে হয় ইনস্টলার থেকে। হ্যাঁ, হয়ে গেছে। এখানেই পজ আছে, এখানেই পজ করতে হবে। ডিজেবল হয়ে গেছে। না, এখন পারবেন। হয়ে গেছে। হুম। এখন ট্রাই, এখন ভিজুয়াল স্টুডিও ওপেন হবে। ইন্টারেস্টিং। আচ্ছা, ওটা কন্টিনিউ করতে হবে, কোনো ফাইল ডিলিট করে দিয়েছে। এটা নেওয়া হবে না। আচ্ছা, এক কাজ করি, আমি একটু 5টা মিনিট আপনাদের কাছে একটু টাইম দিচ্ছি, একটু ডিস্টার্ব দিয়ে আমি ব্যাক করতে যাবো।
হ্যাঁ, হ্যালো। সরি সবাইকে, আমি আবার একটু ব্যাক করতেছি। আর ভিজুয়াল স্টুডিওতে একটু যে সেটআপটা কমপ্লিট হয়ে গেছে, এই জন্য আজকে জানাবো। আচ্ছা, তো এখান থেকে আমি যখন এখন যেটা বলছিলাম যে আমি স্যাম্পল হিসেবে কনসোল অ্যাপ কিভাবে তৈরি করতে পারি, বা একটা ডেস্কটপ অ্যাপের প্রজেক্টে কিভাবে লেআউট পেতে পারি। যেখান থেকে ক্রিয়েট নিউ প্রজেক্টে যদি যাই, ক্রিয়েট নিউ প্রজেক্টে গেলে আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে অনেকগুলো প্রজেক্ট লেআউট টেমপ্লেট গুলো আছে। তো এখান থেকেই হয়তোবা মনে করেন যে আমার দরকার কনসোল অ্যাপ, এখানে সার্চ করে আমি নিয়ে আসতে পারি, এই যে কনসোল অ্যাপ চলে আসছে। তো এখান থেকে কিন্তু আমি কনসোল অ্যাপ প্রজেক্টটা ক্রিয়েট করে দেন হচ্ছে আমি সেখানে কাজ করতে পারি। কনসোল অ্যাপ তো মোটামুটি আমরা একটু দেখেছি, তো আজকে একটু দেখি যে ডেস্কটপ অ্যাপ্লিকেশনের জন্য কিরকম ভাবে করতে পারি। তো উইন্ডোজ ডেস্কটপ অ্যাপ্লিকেশন, ঠিক আছে। তো তার মানে আমি এখন এখান থেকে কিন্তু ডেস্কটপ অ্যাপ্লিকেশনের জন্য শুরু করতে পারি। তো আমি এটা নেই। তো এখানে একটা বিষয় সবাই একটু লক্ষ্য করেন যে আমরা এই টিক মার্কটা যেন কোনো সময় তুলে না দিই। মানে হচ্ছে যে প্লেস সলিউশন এবং প্রজেক্ট ইন দ্য সেম ডিরেক্টরি, এটা হচ্ছে বেস্ট প্র্যাকটিস। যে আমাদের সলিউশন ফাইল এবং প্রজেক্ট ফাইল এটা সেম ডিরেক্টরিতে থাকবে। এটা আসলে কেমন হয় আমি দেখাচ্ছি। তার আগে আমি প্রজেক্টটা ক্রিয়েট করি। তখন আমার প্রজেক্টটা সিলেকশন ভুল ছিল। আমাকে অবশ্যই উইন্ডোজ ফর্ম অ্যাপ এটা সিলেক্ট করতে হবে ফ্রেমওয়ার্কের। আমি ওটা C++ ভার্সনটা সিলেক্ট করে ফেলেছিলাম। তো আমি এটা একটু ক্রিয়েট করতেছি। তো এটার নাম থাকতেছে ফর্ম অ্যাপ ওয়ান। আমরা এটাকে উইন্ডোজ ফর্ম অ্যাপ দিলাম। আর হচ্ছে এখানে যেটা বলেছিলাম যে লেটেস্ট ভার্সন ফ্রেমওয়ার্কে যেটা চলতেছে সেটা হচ্ছে 4.8। তো আপনাদের হাতে অপশন আছে যে কোনো একটা আপনি সিলেক্ট করে দিতে পারবেন, যেটা আপনি পিসিতে ইনস্টল আছে অথবা সার্ভারে থাকবে। তো ধরে নিচ্ছি যেহেতু আমরা এখন ডেভেলপমেন্ট পারপাজে আছি, আমরা সবাই লেটেস্টটা দিয়ে কাজ করবো, ডটনেট ফ্রেমওয়ার্ক 4.8টা দিয়ে কাজ করবো। তো কোনো কারণে যদি এটা আবার না থাকে, আহ, উম, দেখা যাচ্ছে যে তখন হয়তোবা আপনারা যেটা ভিজুয়াল স্টুডিও ইনস্টলার আছে ওখান থেকে আপনি 4.8 ভার্সন নামায় নিতে পারবেন। ওখানে ফ্রেমওয়ার্কের সব ভার্সন গুলো আছে। ইন্ডিভিজুয়াল কম্পোনেন্ট থেকে আপনি তখন এই ফ্রেমওয়ার্ক ভার্সন যেটা লাগবে সেটা আপনি ইনস্টল করে নিতে পারবেন। তো এই যে ক্রিয়েট যখন করলাম, দেখেন যে এখানে ভিজুয়াল স্টুডিও আমাকে একটা টেমপ্লেট হিসেবে দিয়ে দিয়েছে। আমি তখন যেটা বোঝাতে চাচ্ছিলাম, তখন যেটা বোঝাতে চাচ্ছিলাম যে আমরা উইন্ডোজ অ্যাপ্লিকেশনটা কেন শিখবো বা শেখা দরকার। কারণ হচ্ছে আপনার অ্যাক্টিভিটি যেহেতু সবসময় মাইক্রোসফটের পিসিতে, সুতরাং আপনাদের এটা জানা দরকার যেটা কিভাবে কাজ করে। তো এই যে আমি একটা উইন্ডোজ ফর্ম অ্যাপ্লিকেশনের জন্য যে টেমপ্লেটটা নিলাম, সেই টেমপ্লেটটা বানানোর পরপরই কিন্তু দেখেন আপনি এক লাইন কোড করেন নাই, বাট আপনি যখন এটাকে যখনই আপনি রান করে দিবেন, স্টার্ট করবেন, তখনই কিন্তু আপনার ঠিক ওই রকম একটা ভিউ এখানে চলে আসবে। আমরা ঠিক ওই রকম ভাবে একটা ভিউ পাচ্ছি, একটা অ্যাপের একটা ইন্টারফেস পাচ্ছি। দেখেন এখানে আপনার মাইনাস আছে, মানে মিনিমাইজ করতে পারবেন, আপনি ম্যাক্সিমাইজ করতে পারবেন, ক্রস করে ফেলতে পারবেন, ঠিক আছে। এই কোডগুলো বাই ডিফল্ট যখন এই লেআউটটা তৈরি হয়েছে তখন কিন্তু মাইক্রোসফটের বিল্ট ইন ভাবে কোডগুলো করা আছে। তো যেটা বলছিলাম যে উইন্ডোজ ফর্ম অ্যাপ্লিকেশন, এই অ্যাপ্লিকেশন করার সময় আপনার বাম সাইডে টুল বক্স থাকবে, এবং এই টুল বক্সের মধ্যে তখনই আপনি টুলস দেখতে পাবেন যখন উইন্ডোজ ফর্ম অ্যাপ্লিকেশনে কাজ করবেন। তো আমি যদি এটাতে একটা ক্লিক করি, দেখেন এই যে সব টুল বক্স চলে আসছে।
তাহলে টুল বক্স বলতে আসলে কি বোঝাচ্ছে, যে যত প্রকার কন্ট্রোল, সে কন্ট্রোল হতে পারে টেক্সট বক্স, সে কন্ট্রোল হতে পারে বাটন। তো মনে করেন যে আমার একটা টেক্সট বক্স লাগবে, আমি এই যে টেক্সট বক্স এখানে জাস্ট খালি ক্লিক করে এখানে ফেলে দিলাম। ঠিক আছে? তো এই টেক্সট বক্সটা আমার ইচ্ছা মতো যে কোনো জায়গায় আমি পজিশন করে নিতে পারি। দেন একইভাবে আমি আরেকটা বাটন নিয়ে আসতে পারি, সেই বাটনটা আমি এখানে দিতে পারি। তারপর আমি বলেছিলাম যে এখানে যত প্রকার ডিজাইন আছে সেই ডিজাইন গুলো অবশ্যই আপনার প্রপার্টিস প্যানেল থেকে করতে হবে। প্রপার্টিস প্যানেলটা কোন পাশে থাকে? রাইট সাইডে থাকে। তার মানে আমি যদি ফর্ম নিয়ে যদি কোনো কাজ করতে চাই, তাহলে আমাকে ফর্মটা সিলেক্ট করতে হবে একটা ক্লিক করে। দেন প্রপার্টিসে গেলে এই পাশে সকল প্রকার ডিজাইন টুলস আছে, সেই ডিজাইন টুলস আপনি ইউজ করতে পারবেন। তো ফর্মের দেখেন একটা ব্যাকগ্রাউন্ড আছে, সেই ব্যাকগ্রাউন্ড যদি আমি চেঞ্জ করতে চাই, এখানে ব্যাকগ্রাউন্ড কালার আছে দেখেন, এখানে যে কোনো একটা কালার দিলে কিন্তু ফর্মের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে যাচ্ছে। তো একইভাবে আমি কিন্তু বাটনের, দেখেন বাটন ওয়ান নাম আছে, আমি নেম যদি চেঞ্জ করতে চাই, আমি কিন্তু এখানে এসে বাটন ওয়ান কে অন্য দিলাম যে অ্যালার্ট, জাস্ট একটা অ্যালার্ট নামে একটা নাম রাখলাম, এখানে কিন্তু অ্যালার্ট চলে আসবে। এখন বিষয়টা হচ্ছে, আমার টার্গেট যদি এমন হয় যে আমি চাচ্ছি যে অ্যালার্ট বাটনে যখনই ক্লিক করব এই টেক্সট বক্সের মধ্যে যেটা আছে সেটা, সেই লেখা যেন শো করে, তাহলে আমি কিভাবে সেটা করতে পারি? তার মানে কথা শুনে বোঝা যাচ্ছে যে অ্যালার্ট বাটনে ক্লিক করলে ঘটনা ঘটবে, তার মানে দিস ইজ একটা ইভেন্ট। সেই ইভেন্ট আমি কিভাবে করতে পারি? তার মানে এইখানে এই অ্যালার্টের উপর ডবল ক্লিক করলে এটা ব্যাক এন্ডে চলে যাবে, এবং ব্যাক এন্ডে চলে গেলে এইখানে একটা ক্লিক ইভেন্ট বিল্ট ইন ভাবে আমাকে তৈরি করে দেয়। ঠিক আছে? এখন বিষয়টা হচ্ছে যে এই কন্ট্রোল গুলো সবগুলো কিন্তু আপনার এখানে এক্সেসিবল। আর এখানে একটা জিনিস দেখার, যেটা আমি বলেছিলাম যে সবকিছুই উইন্ডোজে, এটা তো এখন উইন্ডোজ অ্যাপ্লিকেশন, সুতরাং আপনার এখানে সবকিছুই এইরকম যেগুলো, মানে যেখানে আপনার এডিটরে আপনি কাজ করতেছেন, মানে হচ্ছে আপনি ডট সিএস ফাইলে কাজ করতেছেন, সুতরাং এটা আপনার অলওয়েজ বিল্ড করতে হবে। যতটুকু চেঞ্জ অবশ্যই আপনাকে বিল্ড করতে হবে, যেটা আমি আগে বলেছি। এখন টার্গেটটা হচ্ছে যে আমি এই টেক্সট বক্সের টেক্সটটা নিয়ে যদি কাজ করতে চাই, তাহলে আমি কিভাবে করতে পারবো? এই টেক্সট বক্সের একটা নাম আছে, এই বাটনের একটা নাম আছে, এই অ্যালার্ট বাটনের নামটা কি? এই অ্যালার্ট বাটনের নাম হচ্ছে বাটন ওয়ান। ঠিক আছে? তো এই টেক্সট বক্সের নাম কি সেটা দেখতে চাইলে আমি প্রপার্টিস থেকে দেখে ফেলতে পারি। অ্যালার্ট বাটনের কথা বললাম বাটন ওয়ান, তাহলে আমি প্রপার্টিসে যাই, দেখবো যে যে উপরে একবারে উপরে আমার মাউস পয়েন্টারটা দেখেন, এইখানে বাটন ওয়ান লেখা আছে। এই বাটন ওয়ান হচ্ছে এর নাম। ঠিক আছে? এটা আপনি চাইলে চেঞ্জ করতে পারবেন কিভাবে, যে এখানে নাম চেঞ্জ করে দিলে এটা চেঞ্জ হয়ে যাবে। একইভাবে আপনি যখন এইখানে আছেন, তার মানে এটা সিলেক্ট করলেন, প্রপার্টিসে গেলেন, উপরে টেক্সট বক্স ওয়ান, এটাই হচ্ছে এর নাম, যেই নাম ধরে আপনি এই পুরো অ্যাপ্লিকেশনে একে অ্যাক্সেস করতে পারেন। চেঞ্জ করতে পারেন চাইলে, একইভাবে আপনি এখানে চেঞ্জ করতে পারেন। তো যেহেতু আপনার আমার নামটা টেক্সট বক্স ওয়ান আছে, তার মানে আমি ধরে ফেলতেছি টেক্সট বক্স ওয়ান ধরে আমি একটা কাজ করতে পারবো। সিনট্যাক্সটা কি? আমি চাচ্ছি যে আপনাদেরকে একটা মেসেজ দেখাবো, সেই মেসেজটা টেক্সট বক্সের মধ্যে যা থাকবে সেটাকে শো করবে। তাহলে আমার মেসেজ ডট শো এই কমান্ড দিয়ে আসলে শো হয়। আর টার্গেট হচ্ছে টেক্সট বক্সের মধ্যে যে মেসেজটা আছে বা যে লেখাটা আছে সেটা আমি শো করতে চাই। তাহলে আমার নাম হচ্ছে টেক্সট বক্স, কি ছিল? টেক্সট বক্স ওয়ান ছিল। এখন আমি ওই টেক্সটটা পড়তে চাচ্ছি, জাস্ট টেক্সট লিখলে চলে আসবে। আসলে কি লিখতে হবে, আমাকে কিন্তু অনেক কিছু হিন্টস এখানে দিয়ে দিয়েছে, আমাকে তার মধ্যে থেকে বেছে নিতে হবে। তো এখান থেকে দেখবেন যে টেক্সট, এই টেক্সটের উপর যদি মাউস ধরি আমাকে বলে দিচ্ছে যে এখান থেকে যেটা রিটার্ন হয় সেটা একটা স্ট্রিং। তার মানে এখানে আমি স্ট্রিং পেতে পারি। তাহলে আমি এটা যদি সিলেক্ট করি, তার মানে আমার এই টেক্সট বক্সে যা লিখবো সেটাই আমার শো হবে। কখন শো হবে? বাটনটা যখন ক্লিক হবে। তো এখন বিষয়টা, এটা রান করবো কিভাবে? বাই ডিফল্ট আমি যেটা বলেছিলাম, বিট আমাকে অবশ্যই করতে হবে। আর এইখানে যে স্টার্টটা আছে, এই স্টার্টটা যখন আপনি ক্লিক করবেন, তখন ও একই সাথে বিল করে প্লাস হচ্ছে রান করে। ঠিক আছে? এটা হচ্ছে আপনার একেবারে কুইক রান, যেটা একই সাথে কি করবে, বিল্ড করবে, রান করবে। আর আপনি যদি মনে করেন যে না, আমার এটা অলরেডি বারবার এখান থেকে আমি রান করবো না, আমার ডিবাগ পয়েন্টার ধরার দরকার নেই, তাহলে আপনি এখান থেকে এটা করতে পারেন, যে বিল্ড করলেন, আপনি রান করলেন। এখন কথা হচ্ছে, আপনি এখান থেকেও স্টার্ট ডিবাগিং থেকে করলে, ডিবাগ পয়েন্টার যদি এক্সপেক্ট করেন এখান থেকেও করতে পারেন, তখন আপনার অ্যাপ্লিকেশন রান করবে উইথ ডিবাগিং মোড, আর এটা উইদাউট ডিবাগিং মোড। তার মানে আমি তখন যেটা দেখাতে চাচ্ছিলাম,
যে আপনার ডিবাগ পয়েন্টটা সাপোজ আপনি এক্সপেক্ট করতেছেন, তাহলে আমরা অলরেডি দেখেছি যে আমাকে স্টার্ট ডিবাগিং মোডে যেতে হবে। আর আমি বলেছিলাম যে যখন আপনার ডিবাগিং মোডটা এক্সপেক্টেড না, তার মানে আপনি সরাসরি স্টার্ট উইথ ডিবাগিং দিয়ে চলে যেতে পারবেন। তাহলে আমি যদি এটা রান করি, দেখেন আমার প্রজেক্টটা কিন্তু রান হয়ে গেছে, কোনো প্রকার আমার ডিবাগ পয়েন্টারে কিন্তু হিট করেনি। আমি আবারও দেখাচ্ছি। ফার্স্ট আমি কি করবো, স্টার্ট ডিবাগিং দিব, ও কিন্তু ডিবাগ পয়েন্টারে হিট করবে। কখন করবে, যখন অ্যালার্ট বাটনে ক্লিক করবে। দেখেন এখানে কিন্তু চলে আসছে ডিবাগার পয়েন্ট। ঠিক আছে, আমি রান করে দিলাম, আমার এখানে কিন্তু শো করে দিচ্ছে ডায়ালগটা। এখন দেখেন আমি যদি এখন ডিবাগার উইদাউট ডিবাগারে চলে যাই, স্টার্ট উইদাউট ডিবাগে, এখন আমি যতই ক্লিক করি আমার শুধু মেসেজ শো করবে, কোনো পয়েন্টারে হিট করবে না। এখন টার্গেটটা হচ্ছে যে আমাদের রিকোয়ারমেন্ট কি ছিল, যে টেক্সট বক্সের মধ্যে আমি যা দেখাবো তাই আসবে। তাহলে টেক্সট বক্সের মধ্যে আমি আমার নাম লিখলাম, আই এম প্রতীক। এখন কি হচ্ছে, আমি যখন অ্যালার্ট দিব তাহলে অ্যালার্টে কি দেখানোর কথা, প্রতীক দেখানোর কথা। দেখেন আমি কিন্তু এখানে দেখতে পাচ্ছি। ঠিক আপনাদের উইন্ডোজে যত প্রকার অ্যাপ্লিকেশন আছে, উইন্ডোজ ফর্ম অ্যাপ্লিকেশন, ঠিক তারাও কিন্তু একইভাবেই আপনার মেসেজ গুলো শো করে। ঠিক আছে, তো এখন বিষয়টা হচ্ছে যে এই মেসেজ গুলো বিভিন্ন উপায়ে শো করা যায়। যে মেসেজ বক্স শো, এখানে বিভিন্ন সিনটেক্স আছে, যে কিভাবে শো করতে চান, কোনো আইকন দেখাতে চান কিনা, এই ডিটেলস গুলো এটার মধ্যে আছে। আমি জাস্ট আপনাদের স্টার্টিং এ দেখালাম যে আমি যে বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে কথা বলেছি, সেই বিষয়গুলো আসলে এখানে কিভাবে কাজ করতেছে। তো এটা আর কি বিষয়, যে আপনি যখন উইন্ডোজ অ্যাপ্লিকেশনে কাজ করবেন এবং উইন্ডোজ এসপি ডট নেট ওয়েব ফর্ম অ্যাপ্লিকেশন কাজ করবেন, তখন আপনি এই টুলস এটা পাবেন। কখন পাবেন, ডিজাইন মোডে পাবেন। মানে আপনি ডিজাইন স্ক্রিনে থাকলে টুলসে আপনার এগুলো চলে আসবে। এখানে কিন্তু অনেক অনেক টুলস আছে। এবং এক সময় বলতে গেলে যে মাইক্রোসফটের বলেন বা মাইক্রোসফট এখন আপনার অনেক অ্যাপ্লিকেশন ডেস্কটপে করে। মাইক্রোসফটের কথা বাদ, আমরা যদি লোকাল মার্কেটও চিন্তা করি, বিভিন্ন শপিং মলে দেখবেন যে ডেস্কটপ অ্যাপ্লিকেশনে কিন্তু বেশি ইউজ হয়। এটা করার কারণ হচ্ছে শপিং মলগুলোতে দেখবেন যে প্রচুর পরিমাণে পজ ট্রানজাকশন হয়। ঠিক আছে, তো এই পজ ট্রানজাকশন গুলো বেস্ট আপনার মানে বেস্ট ফ্যাসিলিটি দেয় হচ্ছে যদি আপনি ডট নেট এই ডেস্কটপ অ্যাপ্লিকেশনে করেন, তাহলে আপনার কোডিংটা বেশি ইজিয়ার হয় ওই ডিভাইস গুলো রিড করার জন্য। ঠিক আছে, তো বিভিন্ন ধরনের ডিভাইস গুলো থাকে এবং সেই ডিভাইসের কোম্পানিগুলো দেখা যায় তারা কিন্তু যে ডিএলএল গুলো বানাচ্ছে, এটা ওই উইন্ডোজ ফর্ম অ্যাপ্লিকেশনের জন্যই বানাচ্ছে। তার মানে আপনি যখন একটা উইন্ডোজ ফর্ম অ্যাপ্লিকেশন দিয়ে একটা শোরুমের জন্য যখন একটা অ্যাপ্লিকেশন বানাচ্ছেন, তখন ওই শোরুম নিশ্চয়ই থার্ড পার্টির কাছ থেকে কিন্তু অলরেডি কিনে থাকে যে তাদের একটা পদ মেশিন আছে যেটার মাধ্যমে টাকা তারা ক্লায়েন্টের কাছ থেকে নেয়, কার্ডের মাধ্যমে এক্সেপ্ট করে। এখন ওই পদ মেশিনে আপনার হয়তো বা এক্সেপ্ট করতে হবে। ঠিক আছে, তো দেখা যাচ্ছে যে আপনাকে ওই ডিএলএল কোডটা আপনাকে শেয়ার করবে যে আমার কাছে ওই মেশিন এক্সেস করার ডিএলএল আছে। তার মানে কি, তার মানে তখন আপনাকে এইরকম একটা ডকুমেন্ট অ্যাপ্লিকেশন বানায় সেই ডিএলএলটা এখানে রেফার করতে হবে, এখানে রেফারেন্সের আন্ডারে রেফার করতে হবে, দেন হচ্ছে আপনার কাজটা স্টার্ট করতে হবে। তো এইরকম লোকাল মার্কেটে লোকাল যে দোকান বলেন, বড় বড় শপিং মল বলেন, সবগুলোতেই আপনার এই ডেস্কটপ অ্যাপ্লিকেশন বেশি ইউজ হয়। তো ডেস্কটপ অ্যাপ্লিকেশনের খুবই সামান্য দুটা টুলস এর মাধ্যমে দেখালাম যে আসলে ডেস্কটপ অ্যাপ্লিকেশন কিছু না করে কত ইজিয়ার ভাবে তৈরি হয়ে গেছে, এবং এটা সম্পূর্ণ আহ, যে কাজটা করে একেবারে আপনার পিসির অন্যান্য ডেস্কটপ অ্যাপ্লিকেশনের মতোই। এখন এই যে যে ডেস্কটপ অ্যাপ্লিকেশন তৈরি হয়ে গেছে, এখন আমি আপনাদের দুইটা বিষয় দেখাবো। একটা হচ্ছে প্রথমে বলেছিলাম যে ডিরেক্টরিতে যখন প্রজেক্ট ক্রিয়েট করছেন, প্রজেক্ট সলিউশন এবং হচ্ছে পাঁচ যেন দুটো সেম ডিরেক্টরিতে থাকে, এটা চেক মার্ক বাই ডিফল্ট থাকে, কোনো কারণে আপনার চেক মার্ক দেওয়ার দরকার নেই, বেস্ট প্র্যাকটিস চেক মার্ক থাকা। এটা কেন বলেছি, এবং এখন আমি যেটা বলবো যে বারবার মনে করেন যে রানে টিপ দেওয়ার দরকার নেই। খুব মানে যখন আপনি ডিবাগ করবেন এছাড়া দরকার নেই, আপনি বারবার বিল করে কিন্তু চেক করে নিতে পারেন যে আপনার কি অবস্থা। ঠিক আছে, তো এটা আমি কিভাবে দেখতে পারি, যে আপনি এই মুহূর্তে কিন্তু এই যে বিল করলাম, বিল করলে আমি কিন্তু এখন একই সাথে দুইটা স্যাম্পল দেখাবো। এটা হচ্ছে একটাতে যাব হচ্ছে আমার প্রজেক্ট ডিরেক্টরি, সেখানে আমি দেখাতে চাইলাম যে আমার একটা অ্যাপ্লিকেশনে যেন দুইটা ফাইলই থাকে। তার মনে হচ্ছে আমি ওখানে যেটা বুঝাইছিলাম যে চেকমার্ক থাকলে যেটা সুবিধা হয়, এইখানে দেখেন সলিউশন এবং হচ্ছে প্রজেক্ট ফাইল। সলিউশন বলতে এই দুটা ফাইল বোঝাচ্ছে, সরি এইটা এই ফাইলটাকে বোঝাচ্ছে।
ঠিক আছে, যেটা এক্সটেনশন .html, ঠিক আছে, এই ফাইলটাকে বোঝাচ্ছে। তো সেম ডিরেক্টরি বলতে এই যে আপনার প্রজেক্টের নাম ছিল WF, তার মানে প্যারেন্ট ডিরেক্টরি হচ্ছে এইটাই। চেকমার্ক দেওয়ার কারণে এই সলিউশন ফাইলটা কিন্তু আপনার এই প্যারেন্ট অ্যাপের ডিরেক্টরি আন্ডারে কিন্তু তৈরি হয়েছে। যদি ওই চেকমার্কটা না দিতেন তাহলে এই WF অ্যাপের বাইরে আপনার এই সলিউশনটা তৈরি হতো। তার মানে চেহারাটা হতো এরকম, যেটা আমি কপি করলাম, ঠিক এইরকম ভাবে চেহারা হতো, মানে এইরকম আর এইরকম, এই দুটা ফাইল দিয়ে আপনার তখন প্রজেক্ট রান করতে হতো। তার মানে আপনার এই প্রজেক্টটা যদি কোনো কারণে বিভিন্ন জায়গায় শেয়ার করতে হয় বা কোনো ভার্সন কনফিগারে তুলতে হয়, তাহলে বারবার কিন্তু আপনার এইটা আর এইটা শেয়ার করতে হবে। তার মানে আপনার একই সাথে দুটার দিকে নজর রাখতে হচ্ছে। কিন্তু একই ডিরেক্টরিতে হওয়ার কারণে এখন কিন্তু সেই নজরটা রাখতে হচ্ছে না। ঠিক আছে, যে আমার এটা সিঙ্গেল ডিরেক্টরি সব আছে, আমার ভার্সন কন্ট্রোলিং আমি যখন তুলবো তখন আমি একসাথে সবগুলো তুলবো। এটা হচ্ছে বেস্ট প্র্যাকটিস। আর নেক্সট যেটা ইয়া ছিল, যে এই যে আমি কিছু একটা চেঞ্জ করলাম, দেন হচ্ছে আমি রান না করে আমি জাস্ট বিল্ড করলাম, এখন আউটপুট কিভাবে দেখতে পারি? আউটপুট এই ডিরেক্টরির মধ্যে যেটা যেখানে তৈরি হয় সেটা হচ্ছে বিন ফোল্ডারের মধ্যে তৈরি হয়, ডিবাগের মধ্যে তৈরি হয়। এইখানে ডব্লিউ অ্যাপ মানে আপনার প্রজেক্টের যে নাম সেই নামে একটা ইএক্সি তৈরি হয়। ঠিক আছে, এই মজার বিষয় হচ্ছে এইটাই হচ্ছে সেই পোর্টেবল ইএক্সি যেটা দিয়ে সেটা ফাইল তৈরি হয়। তার মানে আমি কিন্তু অ্যাপ্লিকেশন থেকে রান না করে আমি কিন্তু এখান থেকে এখন রান করতে পারি। এখানেও কিন্তু আমি XYZ দিয়ে আমি অ্যালার্ট দেখায় দিতে পারি, কাজ করবো। শুধু তাই না, আমি কিন্তু আরো কাজ করতে পারি, এটাকে কপি করে আমি যে কোনো জায়গায় আমার পিসির নিয়ে রাখতে পারি। এখানে নিয়ে আমি এখান থেকেও কিন্তু এটা রান করতে পারি। ঠিক আছে, আপনি অন্য কোনো পিসিতে নিয়েও কিন্তু রান করতে পারেন, কাজ করবে, কোনো সমস্যা নেই। আমি এখন দেখেন আমার ওই যে ভিজুয়াল স্টুডিও সমস্যার কারণে আমি আরেকটা পিসিতে ঢুকছি, ঢুকে কিন্তু সেই পিসিতে আমি এটা ডেভেলপ করছি, আমি এটাকে কপি করে আমার এক্সিস্টিং পিসিতে আনলাম, এখানেও কিন্তু এটা রান করি। ঠিক আছে, মানে আমি একটা ইএক্সি ফাইল তৈরি করে ফেলেছি যেটা আপনার সব জায়গার জন্য এখন রানের। নর্মালি এই ধরনের ইএক্সি ফাইল আপনি যখন সফটওয়্যার কিনেন বা যেখান সেখান থেকে সফটওয়্যার যখন আপনার পিসিতে নামান, তখন এই ধরনের ইএক্সি ফাইলগুলো কিন্তু কোথায় চলে যায়? সি ড্রাইভে চলে যায়, এবং এটারও যে এক্সটেনশন ইএক্সি থাকে ওটারও সেই এক্সটেনশন ইএক্সি থাকে। এখন বিষয়টা হচ্ছে যে দেখা যাচ্ছে যে আপনাকে যে ফাইলটা দিচ্ছে ওটা একটা সেট আপ ফাইল দেয়। কারণ হচ্ছে এই প্রজেক্টের জন্য আমার কিন্তু শুধুমাত্র এই ফাইলটা দিয়ে কাজ হয়ে যাচ্ছে। কিন্তু এমনও হতে পারে আমি অনেক থার্ড পার্টি লাইব্রেরি নামাইছি, এমনও হতে পারে আমার অনেক কনফিগারেশন আছে, তারপর হচ্ছে আমি অনেক ইমেজ ফাইল ইউজ করেছি। তার মানে কি, তখন আমার ডিরেক্টরি কন্টেন্ট কিন্তু বেড়ে যাচ্ছে, ঠিক আছে, অ্যাসেট সংখ্যা বেড়ে যাচ্ছে, মানে এই প্রজেক্টের ডিপেন্ডেন্সি অনেক ফাইল তৈরি হয়েছে। সুতরাং তখন কি করা হয়, তখন সেটা ফাইলের তৈরি করার সময় ওই ডিপেন্ডেন্ট ফাইলগুলো কিন্তু আমাকে শেয়ার করতে হবে। মানে যে ডেভেলপার তৈরি করতেছে বা যে কোম্পানি তৈরি করতেছে তাদের সেট আপ ফাইলের মধ্যে কিন্তু ওটাও রাখে। এতে করে কি হয়, যখন ওই সেট আপটা আপনারা দেন কোনো একটা সেট আপ ফাইল থেকে, তখন ঠিক সি ড্রাইভের মধ্যে প্রোগ্রাম ফাইলের মধ্যে, ঠিক মনে করেন যে ভিজুয়াল স্টুডিওর কথা চিন্তা করি, এটা যখন দেখেন এই ফোল্ডারের মধ্যে যেভাবে তৈরি হয়েছে, ঠিক এইভাবেই কিন্তু একটা ফোল্ডারের মধ্যে চলে যায়, এবং সেখানে কিন্তু সেট আপ ফাইল গুলো তৈরি হয়, সেখান থেকে ওটা রান। ঠিক আছে, তো এইরকম বাজারে অনেক সেটা ফাইল তৈরি করার অপশন পাবেন, অথবা ভিজুয়াল স্টুডিও এখান থেকেও কিন্তু আপনি কাজটি করে ফেলতে পারবেন। তো এটা আর কি আমি শর্টলি ভাবে দেখালাম যে আহ, আপনি যখন ঠিকভাবে সেট আপটা কমপ্লিট করবেন, তখন কনসোল অ্যাপ্লিকেশন তো অলরেডি থাকবে, সেটা দেখাইলাম। একই সাথে আপনার ডেস্কটপ অ্যাপ্লিকেশনটা দেখতে হবে। আর এই ডেস্কটপ অ্যাপ্লিকেশন আরো কিভাবে ব্রডলি ভাবে কিভাবে কাজ করানো যায়, সেগুলো কিভাবে শুরু হয়, সেগুলো আমরা ইনশাল্লাহ ফিউচারে দেখবো। তো এখন বিষয়টা হচ্ছে যে আজকের যেটা আমার মেইন টার্গেট ছিল, ফুললি আপনাদের ইন্ট্রোডিউস করা অথবা দেখা দেওয়ার যে বিষয়টা হচ্ছে যে ভিজুয়াল স্টুডিওতে আপনার কিভাবে কাজ করবেন, এইভাবে কন্টিনিউ করবেন। তো আশা করি সবাইকে আমি মোটামুটি দেখা দিতে পারছি। আর আপনারা ডেস্কটপ অ্যাপ্লিকেশন আমি যেটুকু দেখালাম এইটুকু দেখে আপনারা নিজেরাও কিন্তু যদি ইন্টারেস্ট থাকে আপনারা কিন্তু এই টুলস গুলো নিয়ে কাজ করা শুরু করে দিতে পারেন, দেখতে পারেন যে এই টুলস গুলো আসলে কিভাবে কাজ করে। ঠিক আছে, হ্যালো আপনি ভাইয়া। এখানে, জি বলুন। জি ভাইয়া ভাইয়া। আমার টুল বক্সটা আমি পাচ্ছি না আর কি, দেখতে পাচ্ছি না, আমি শুধু ডাটা সোর্সেসটা দেখতে পাচ্ছি।
টুলবক্স, আপনি কি ডেস্কটপ অ্যাপ্লিকেশন ওপেন করেছেন? হ্যাঁ হ্যাঁ, ওপেন করছি। আচ্ছা, তারপর আপনি ডিজাইন মোডে আছেন, ঠিক আমার মতো এরকম একটা ডিজাইন মোডে আছেন। হ্যাঁ, এই মুডে আছি। এখন বামে টুল বক্স যদি না পেয়ে থাকেন, আপনি ভিউতে যান, ভিউতে গেলে এখানে আপনি টুল বক্স পাবেন, এটাতে ক্লিক করেন। হ্যাঁ ভাই। জি ভাই, টুল বক্স পাইছি। ঠিক আছে, তো এখন বিষয়টা হচ্ছে আশা করি সলভ হয়েছে আপনার ইস্যুটা, না? জি ভাই, কিন্তু টুল বক্সে তো আপনার যেরকম রিসোর্স গুলো ছিল ওরকম তো কিছু দেখতেছি না স্যার আমারটা। আপনার কিছু আসতেছে না? উইন্ডোজ ফর্মের আন্ডারে কিছু হ্যাঁ হ্যাঁ, পাচ্ছেন না? পাইছি পাইছি। হ্যাঁ হ্যাঁ। পাইছি। ওকে, তো থ্যাংক ইউ। এখানে হ্যাঁ ঠিক আছে, এখানে অনেক সুন্দর সুন্দর টুলস আছে যেগুলো দিয়ে আপনার অ্যাপ্লিকেশন গুলো সুন্দরভাবে সাজাতে পারবেন। আপনার গ্রিড ভিউ নিয়ে যদি কাজ করতে চান, ডাটাবেজের রো গুলো নিয়ে যদি কাজ গ্রিডে দেখাতে চান, সেগুলো যেমন হচ্ছে যে ডেট টাইম নিয়ে কাজ করতে চান, জাস্ট ডেট টাইম এখানে এনে দিলেই কিন্তু এখানে ডেট টাইম শো করতেছে, সবকিছু তৈরি করা আছে। তারপরে হচ্ছে আপনি যদি মনে করেন যে একটা কাউন্টার বানাবেন, তাহলে এখানে দেখেন একটা টুলস আছে, খুবই সুন্দর একটা টুলস, নাম হচ্ছে টাইমার। সেই টাইমারটা আপনি এখানে দিতে পারেন। এবং এই টাইমারটা কিন্তু প্রতি কিভাবে কাজ করে দেখেন এখানে প্রপার্টিসে যদি যাই, এই প্রপার্টিসে এখানে দেখেন বলা আছে যে ইন্টারভাল, এটা আসলে কতক্ষণ পর পর এক্সিকিউট করবে সেটা। তো আমি এখানে যদি আমাদের কারেন্ট টাইম কি হয় প্রতি সেকেন্ডে, সেকেন্ড মানে 1 সেকেন্ড, 2 সেকেন্ড, তো এখানে 1000 মানে হচ্ছে 1 সেকেন্ড। ঠিক আছে, তো আমি বলে দিলাম যে এই টাইমারটা এক্সিকিউট হবে প্রতি 1000। এটা হচ্ছে আপনার ইয়াতে থাকে, মিলি সেকেন্ডে থাকে। আমি এখানে 1000 করে দিলাম, মানে 1 সেকেন্ড এটা পরে এক্সিকিউট হবে। আর ইনাবল যদি আমি ট্রু করে দিই, তাহলে এটা কাজ শুরু করে দিবে কখন, যখন এটা রান হবে। তাহলে এখন তো আমি টাইমারকে কি করলাম, একটা রানেবল করে দিলাম। এখন এটার আউটপুট দেখতে চাই, আউটপুটটা যদি দেখতে চাই যে আমি এইখানে দেখবো, তাহলে আমি একটু ফন্টটা বড় করে দিই, সবার একটু দেখতে সুবিধা হবে। সাপোজ আমি ধরে নিচ্ছি যে আমি আউটপুটটা এখানে দেখবো, কিসের আউটপুট, টাইমারের আউটপুট। তাহলে টাইমারের ইভেন্টে আমি চলে যাই, আমি দেখতে চাচ্ছি যে টেক্সট বক্স ওয়ানের টেক্সট এর মধ্যে আমি আউটপুট দেখবো। তাহলে এখানে আমি কি করবো, এটা দিলাম। এখানে এখন কি করতে হবে, ও তো আসলে 1 সেকেন্ড পর পর এক্সিকিউট করবে, তার মানে এটা প্রতি 1 সেকেন্ড পর পর ইভেন্ট কল হবে। সুতরাং আমার এটাকে ইনক্রিমেন্ট করতে হবে, মানে 1 2 3। তারপরে আমি ধরে নিচ্ছি টাইমারের মধ্যে বাই ডিফল্ট আমি প্রথমে একটা 0 রেখে দিব। সাপোজ এটার ভ্যালু আমি বাই ডিফল্ট 0 রেখে দিলাম। ডেস্কটপ অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে আরেকটা কথা একটু বলে রাখি, সেটা হচ্ছে যত প্রকার আমরা ডিজাইনে যা কিছু দেখবো, মানে ইউজারকে দেখাবো বা কাস্টমারকে দেখাবো, সবই কিন্তু স্ট্রিং দেখাবো। ঠিক আছে, আমাদের এই যে যেমন জিরো, জিরো তো আসলে ইন্টিজার ভ্যালু, কিন্তু কাস্টমারকে যখন দেখাবো তখন কিন্তু অবশ্যই সেটা স্ট্রিং এ কনভার্ট করে দেখাইতে হবে, কারণ হচ্ছে এই পুরো ইন্টারফেস যেটা কাস্টমার ইন্টারফেস, সেটা কিন্তু স্ট্রিং সাপোর্টেড। একইভাবে যখন আমি টেক্সট বক্স থেকে জিরোটাকে রিড করব, একইভাবে কিন্তু আমাকে এটাকে কনভার্ট করতে হবে ইন্টিজারে, কারণ এটা হচ্ছে একটা টেক্সট। ঠিক আছে, জিরো এখানে প্রেজেন্টেড হয়ে আছে টেক্সটে, আমাকে এটা ইন্টিজারে কনভার্ট না করা পর্যন্ত কিন্তু আমি এটাকে যোগ বিয়োগে আনতে পারবো না। সুতরাং এটা সবাই একটু মাথায় রাখবেন। এটা ফিউচারে ডেস্কটপ অ্যাপ্লিকেশন নিয়ে আরেকটু বলার সময় বলবো। তার মানে আমি যত কিছু দেখতেছি এই অ্যাপ্লিকেশনটা অ্যাজ এ কাস্টমার সবকিছু স্ট্রিং। আর এখান থেকে যখনই আমি কোনো কিছু রিড করবো, সেটা যদি ইন্টিজার টাইপ হয় বা মানি টাইপ হয় বা ডবল টাইপ হয়, অবশ্যই কিন্তু আমাকে কনভার্ট করে নিতে হবে। একইভাবে আমি যখন আউটপুট হিসেবে দেখাবো, যদি ইন্টিজার হয়, ডেট টাইম হয়, অবশ্যই এগুলোকে স্ট্রিং করে দেখাইতে হবে। তো এই মুহূর্তে আমার টার্গেট যেহেতু এটাকে ইনক্রিমেন্ট করা অ্যাজ লাইক সেকেন্ডের সাথে সাথে, সুতরাং অবশ্যই যেহেতু এটা জিরো নিয়ে কাজ হচ্ছে, আমাকে কনভার্ট করে কাজ করতে হবে, রিড করে কাজ করতে হবে। তো রিড করে কাজ করার জন্য তার মানে আমার কি দরকার, টেক্সট বক্স ওয়ান টেক্সটে কনভার্ট করতে হবে। কনভার্ট করতে হবে, কিসে কনভার্ট করতে হবে, যেহেতু আমার ইন্টিজার না কাজ, সুতরাং ইন্টিজার কনভার্ট করতে হবে। এবং আমার টার্গেট টেক্সট হচ্ছে টেক্সট বক্স ওয়ান। তারপরে কি করতে হবে, ওয়ান যোগ করে দিতে হবে। তার মানে এইটুক তাহলে কি হলো, এইটুকু আমার কাজ হচ্ছে ইন্টিজার নিয়ে কাজ হলো। এবং ফাইনালি আবার আমার উদ্দেশ্য কি, আবার এটাকে প্রিন্ট করা, আউটপুট হিসেবে দেখানো। তার মানে আমার অপারেশনটা ইন্টিজারে, সেজন্য আমি কনভার্ট করে করলাম, এবং আউটপুটটা হচ্ছে স্ট্রিং এ দেখাতে হবে। সুতরাং এই পুরো কনভার্সনটাকে আবার
স্ট্রিং করতে হবে। সুতরাং আমি যদি পুরো কনভার্সনটাকে এভাবে প্যাকেটাইজ করে স্ট্রিং করে দিই, তাহলে এটা স্ট্রিং এ কনভার্ট হয়ে গেল। ঠিক আছে, আমি কিন্তু কোডটা একবারই করেছি। আপনারা চাইলে এই বিষয়গুলো আলাদা আলাদা ভাবে করতে পারেন। কিভাবে? যে এটাকে ভেঙে এভাবে নিতে পারেন, যে স্ট্রিং ইন্টিজার গেট টাইম, আচ্ছা গেট ডাটা দিই। ঠিক আছে, এভাবে আলাদা করে করতে পারি। কি করলাম, আমি টেক্সট বক্স থেকে টেক্সটটা এডিট করলাম, তারপরে সেটা কনভার্ট করে গিভ ডাটার মধ্যে দিলাম, এই টাইপের ইন্টিজার টাইপের ভ্যালুর মধ্যে দিলাম। তারপরে এটাকে আমি এখানে দিলাম, দিয়ে আমি ওয়ানের সাথে যোগ করলাম। যোগ করার পরে কি করব, আমি এটাকে টু স্ট্রিং করি। স্ট্রিং করে আমি এখানে আবার শো করার ব্যবস্থা করবো। সুতরাং আমি দেখে বুঝতে পারতেছি আমার এটা বারবার ওয়ান ইনক্রিমেন্ট হবে। তাহলে আমি একটু রান করি। অ্যাজ পার আমার সেট আপ, আমার টাইমার ওয়ান 1 সেকেন্ড পর পর এক্সিকিউট হবে। তাহলে 1 সেকেন্ড পর পর যদি এক্সিকিউট হয়, তাহলে আমার এটাও এক এক করে ইনক্রিমেন্ট হবে। তাহলে আমি এর ক্ষেত্রে এখন রান করি, দেখতে পাবো। এই যে দেখেন, এটা কিন্তু এখন 1 2 3 4 5 এভাবে কিন্তু চলতেছে। ঠিক আছে, যতক্ষণ আপনি এটা ক্লোজ না করবেন এটা এইভাবে চলতে থাকবে। তো এরকম আরো সুন্দর সুন্দর টুলস আছে এখানে। এগুলো আপনারা যারা নতুন আছেন বা যারা ডেস্কটপ অ্যাপ্লিকেশনে কাজ করেন নাই, আপনারা চাইলে কিন্তু এটা করতে পারেন। আপনারা চাইলে আপনাদের এলাকার মধ্যে বা আশেপাশে বড় বড় দোকানগুলোর ক্ষেত্রে অফার করতে পারেন যে আমি ডেস্কটপ অ্যাপ্লিকেশন বা আপনার স্টোরের জন্য অ্যাপ্লিকেশন বানিয়ে দেবো। আপনি কিছু পারিশ্রমিক নিতেও পারেন বা খুশিও দিতে পারেন। ঠিক আছে, তো এগুলো হচ্ছে প্র্যাকটিসে অবশ্যই রাখবেন। আমরা নেক্সট ক্লাসগুলোতে এগুলো ডিটেলস শিখবো। আজকে একটু দেখায় রাখলাম। আশা করি ভিজুয়াল স্টুডিও নিয়ে আপনাদের আর কোনো এখানে আহ প্রশ্ন থাকবে, তবে আশা করি বেসিক টার্ম গুলো এখানে ইয়া হয়ে গেছে, অলরেডি দেখানো হয়ে গেছে। আপনাদের কাজকর্ম চালানোর জন্য যা লাগে সবকিছু এখানে দেখানো হয়েছে। আর একটা টপিক মিস হয়ে গেছে, আমি সেটা দেখাই। সেটা হচ্ছে, এটা একটু স্টপ করে দিলাম। কোনো কারণে আমাদের তো অনেক এখানে কোড লেখা প্রয়োজন পড়ে। আবার সেই কোড গুলোকে দেখা যাচ্ছে যে এই কোডটা আমার এখন দরকার নেই, পরে দরকার হবে, কিন্তু আমি এখন এক্সিকিউশন করবো না। তো এটা কিভাবে করতে পারি, এটাকে বলা হয় কমেন্ট করে রাখা। তো কমেন্ট করে রাখার সিনট্যাক্সটা হচ্ছে এইভাবে। ঠিক আছে, এটা দেওয়ার অর্থ হচ্ছে এটা কমেন্ট হয়ে গেল। আর কমেন্ট হয়ে গেলে এই লাইনটার এক্সিকিউট হবে না, ও নেক্সট লাইন থেকে এক্সিকিউট শুরু করবে। তো যেহেতু আমি কমেন্ট করে ফেলছি, সুতরাং এই গেট ডাটার অস্তিত্ব নাই। এই কারণে কিন্তু আসলে এখানে ইরর দিয়েছে। ঠিক আছে, তো এটা আর কি বিষয়। তো এটাকে এইভাবে কমেন্ট করা যায়। আমি কোডের মাধ্যমে কমেন্ট করলাম এইভাবে। আপনারা চাইলে এইখানে একটা মাউস পয়েন্টারটা দেখেন, এখানে একটা আইকন আছে, এটার মাধ্যমেও কমেন্ট করতে পারবেন। যেই লাইনটা কমেন্ট করা দরকার ওই লাইনের উপর ক্লিক করে জাস্ট এখানে দিলে এটাও কমেন্ট করে দিবে। আচ্ছা, এটাকে বলা হচ্ছে সিঙ্গেল কমেন্ট। এখন যদি আপনার মনে হয় যে আপনি মাল্টিপল কমেন্ট করবেন, তাহলে আপনি এভাবে ডবল ক্লিক করে কমেন্ট করলে এভাবে সিঙ্গেল বাই সিঙ্গেল কমেন্ট হয়ে যাবে। আর যদি আপনি চান যে আসলে সিঙ্গেল কমেন্ট না, আমি মাল্টিপল কমেন্ট করবো সিঙ্গেল লেখাতে, সেটার সিনট্যাক্সটা হচ্ছে এরকম। ঠিক আছে, সেটা সিনট্যাক্সটা এইভাবে এইভাবে আপনি কমেন্ট করে রাখতে পারবেন। যখনই আপনার কমেন্টের কালার এরকম হয়ে গেল, তার মানে আপনার সিস্টেম মানে ডিবাগিং সিস্টেম ধরে নিচ্ছে যে এইটুকু হচ্ছে আমার ডিবাগার পার্ট না। ঠিক আছে, তো এটা আর কি বিষয়। তো মোটামুটি আপনাদের ভিজুয়াল স্টুডিও নিয়ে আশা করি কোনো প্রোগ্রাম রান করার জন্য কোনো ইস্যু থাকবে না। আপনারা যারা আজকে একটু দেখেছেন কিভাবে কাজ করা হয়েছে, আপনারা চাইলে কন্টিনিউ করতে পারেন। লাস্ট যে টপিকটা নিয়ে একটু আলোচনা করব সেটা হচ্ছে ভিজুয়াল স্টুডিও কোড। ঠিক আছে, এটা তো ভিজুয়াল স্টুডিও, আর ভিজুয়াল স্টুডিও কোড ঠিক একই ভাবে। ভিজুয়াল স্টুডিও কোড এটাও মাইক্রোসফটের প্রোডাক্ট, এটাও একটা আহ, এটা আইডি ঠিক না, এটাকে বলা হয় হচ্ছে আপনার নোটপ্যাডের একটা ভার্সন। ঠিক আছে, বাট এটাও কিন্তু অনেক স্ট্রং। ঠিক আছে, এখানেও কিন্তু আপনার দেখতে পাচ্ছেন কোডিং প্যাটার্ন থেকে শুরু করে ডিরেক্টরি গুলো। এটার ইন্টারফেসটা অনেকটা হচ্ছে, আপনি যদি চিন্তা করেন আপনারা যারা জাভাতে কাজ করেছেন, জাভা নেট বিনের ইন্টারফেস, ওই ইন্টারফেসটা মতো। অথবা আপনারা যারা এখন অ্যান্ড্রয়েডে কাজ করেন, অ্যান্ড্রয়েডের যে ইয়েটা মানে অ্যান্ড্রয়েড যে আইডিটা যেটা, সেখানেও কিন্তু আপনারা এই ফিলিংসটা দেখবেন যে same। ঠিক আছে, একই রকম। তো
মাইক্রোসফটেরও ঠিক যেটা, যারা আসলে অ্যান্ড্রয়েড ডেভেলপার আছে বা জাভা ডেভেলপার আছে তারা যেন সেম ফিল্ডটা এখানে পায়। মাইক্রোসফট এই জন্য আর কি ভিজুয়াল স্টুডিও কোডকে যেভাবে স্ট্রং করেছে, সুতরাং আপনারা যারা ইন্টারেস্টেড থাকবেন তারা চাইলে এখানেও কন্টিনিউ করতে পারবেন। এখানেও সবকিছু আছে আপনার। যদি এখানেও আহ, যদি আপনার ভিএস প্রজেক্ট ইউজ করেন, মানে ভিজুয়াল স্টুডিও প্রজেক্ট গুলো যদি ইউজ করেন, সেখানে যদি পিএস ফাইল থাকে, এখানেও আপনার রান অপশন থাকে, ডিবাগ করার অপশন থাকে, বিল্ড করার অপশন থাকে। ঠিক আছে, সেটা আপনার ওই একইভাবে কমান্ড প্রমোট দিয়েও করতে পারবেন, অথবা হচ্ছে ডিরেক্ট আপনার ইউজার মোডে এখান থেকে গেলে আপনার গুলো করতে পারবেন। ঠিক আছে, এখানেও সোর্স কন্ট্রোল আছে, এখানেও আপনি গিটের ব্যবহার করতে পারবেন, যেটা বললাম যে রান অপশনটা। এটার ইন্টারফেসটা একেবারে আপনার অ্যান্ড্রয়েড এডিটরের মতো, অ্যান্ড্রয়েড অথবা জাভার এডিটরের মতো। ঠিক আছে, যাতে কোনো প্রকার কোনো ডেভেলপার যেন কোনোভাবেই মানে মনে না করে যে আমার আইডিটা পছন্দ না বা এটা আমার মতো করছে না। কারণ নর্মালি এটাই হয় যে আপনি যেই কলম দিয়ে লিখতে অভ্যস্ত, অন্য কোনো কলম পাইলে আপনি ঠিক মতো ওটাকে ইউজ করতে চান না, বিষয়টা এরকম। তো ভিজুয়াল স্টুডিও কোড আপনারা এটাও ট্রাই করতে পারেন, এটাও ভালো আর কি। অনেক কিছুটা এখানে আপনি নুগেট প্যাকেজ নিয়ে কাজ করতে পারবেন, সমস্যা নেই। এটা একটু দেখায় রাখলাম, আপনারা চাইলে। ভাইয়া সরি ফর ইন্টারফেয়ার, অ্যাকচুয়ালি মানে 11টা 11 বেজে গেছে, আমার বাসা থেকে রেস্ট্রিকশন আছে 11টার পরে ফোন ইউজ করতে, আমি লিভ নিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, কোনো সমস্যা নেই। ওকে ভাইয়া, আসসালামু আলাইকুম। আমারও মোটামুটি শেষ হয়ে গেছে, আপনি লিভ নেন, অসুবিধা নেই। তো ঠিক আছে, তো আজকের মতো এখানে এই পর্যন্তই। আর আপনাদের কোনো কোশ্চেন থাকলে সেই কোশ্চেনটা নিয়ে আমি ক্লোজ করে দিতে যাচ্ছি। হ্যালো। হ্যালো। হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলেন। সরি, আমার একটা কোয়েশ্চেন ছিল, সেটা হচ্ছে কি আপনার হুম। এই যে ডেস্কটপ অ্যাপ্লিকেশন এগুলি তো ক্রস ক্রস প্ল্যাটফর্মে হতে পারে, তাই না? ডেস্কটপ অ্যাপ্লিকেশন। ক্রস প্ল্যাটফর্ম হতে পারে, যে লিনাক্স বা আমি যদি ম্যাকে চালাতে চাই। আচ্ছা, না, ডেস্কটপ অ্যাপ্লিকেশন ক্রস প্ল্যাটফর্ম হবে না। কারণ হচ্ছে ডেস্কটপ অ্যাপ্লিকেশন আপনার ফ্রেমওয়ার্ক ভার্সন, হ্যাঁ, এটা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ ফ্রেমওয়ার্ক হ্যাঁ হ্যাঁ। ফ্রেমওয়ার্ক ভার্সন যেহেতু সেহেতু এটার জন্য যেগুলো লাগবে সেগুলো হচ্ছে আপনার ফ্রেমওয়ার্ক গুলোই লাগবে, মানে সিসব ফ্রেমওয়ার্ক গুলোই যেখানে যেখানে সেট আপ দিবেন, সেখানে সেখানে উইন্ডোজের উইন্ডোজ না থাকলে আসলে ওই এনভায়রনমেন্টে আপনি চালাতে পারবেন না। এটা আপনার ক্রস প্ল্যাটফর্ম না। ঠিক আছে, এটা শুধুমাত্র উইন্ডোজের পিসিগুলোতে চলবে। আমরা তাহলে ডট নেট কোর ইউজ করতে পারি না ফ্রেমওয়ার্কটা বাদে, মানে অপশন আছে এখানে? ডটনেট করে কি ইউজ করবেন? মানে ডট নেট কোর তো এটা তো ক্রস ক্রস প্ল্যাটফর্ম বানানো যায়, যতটুকু আমি হ্যাঁ, শুনেছি। তো আমি তো এখন ডেস্কটপ অ্যাপ্লিকেশন দেখাইলাম। ডটনেট কোড তো জি। হচ্ছে আপনার আলাদা, ওইটা আপনার ক্রস প্ল্যাটফর্ম, এটা আপনি যে কোনো পিসিতে ইউজ করতে পারবেন। আচ্ছা, যদি আমরা এরকম কোনো ডেস্কটপ অ্যাপ্লিকেশন বানাতে চাই যেটা ক্রস প্ল্যাটফর্ম, তখন তাহলে আমরা বেসিক্যালি উইন্ডোজ ফর্ম ইউজ করতে পারবো না, বিকজ এটা শুধু উইন্ডোজের জন্য স্পেসিফিক। হ্যাঁ হ্যাঁ, এটা শুধু উইন্ডোজের জন্য। তো ঠিক আছে, তো আর কার কোনো কোশ্চেন থাকলে বলেন, আমি একটু, না হলে আমি আজকে মতো লিভ নিব। হ্যালো। জি বলেন। বলছি যে এইভাবে কি মোবাইল অ্যাপ বানানো সম্ভব? মোবাইল অ্যাপ মানে কোন, কিসের মোবাইল অ্যাপ বানাবেন? আপনি কি অ্যান্ড্রয়েডের কথা বলছেন না? আহ, অ্যান্ড্রয়েড বলুন বা আইওএস বলুন। হ্যাঁ, এখানে বানানো সম্ভব। এখানে আপনি যদি ভিজুয়াল স্টুডিও ইনস্টলারে যান, এখানে দেখবেন, এখানে গেলে আপনি যখন এখানে ঢুকবেন, এই যে ইনস্টলারে দেখবেন যে নিচের দিকে একটা অপশন আছে, সেটা হচ্ছে এই যে মোবাইল, না এটা, এই যে এখানে মোবাইল ডেভেলপমেন্ট উইথ সি প্লাস প্লাস, হ্যাঁ, আপনি এখানে অপশনটা পাবেন। এক কথা, এটা আরেকটা নাম হচ্ছে, আপনি যখন এটা সেট আপ দিবেন, জ্যামারিন নামে আপনি একটা অপশন পাবেন। ঠিক আছে, জ্যামারিন, মাইক্রোসফটের হচ্ছে জ্যামারিন, এটার আন্ডারে আপনি যেটা, যে প্রজেক্ট গুলো করবেন সেই প্রজেক্ট গুলো আপনি অ্যান্ড্রয়েডে সাপোর্ট করে দিতে পারবেন। ঠিক আছে, মানে ওইটা আপনি অ্যান্ড্রয়েডে রান করতে পারবেন। ভিজুয়াল স্টুডিওতে জ্যামারিন প্রজেক্ট। ঠিক আছে।
ওকে। আর স্যার যদি এটাকে যদি আমরা যদি ভিএস কোডে যদি ইয়ে করি, এসপি ডট নেটটাকে, তখন কিভাবে করব? ভিএস কোডে এসপি ডট নেট, আচ্ছা। আপনি প্রজেক্টটাকে ক্রিয়েট করবেন, সেটা এখান থেকেই করবেন, ঠিক আছে। অথবা আপনি যদি ভিজুয়াল কোডে করতে চান তাহলে ভিজুয়াল কোড থেকে ওপেন করতে হবে। যেটাই হোক, আপনার হচ্ছে সলিউশনটা খালি কিনে দিতে হবে। ভিজুয়াল স্টুডিওতে আপনি কি আগে কখনো কোডে কাজ করেছেন? হ্যালো। ভিএস কোডে করেছি, ভিজুয়াল স্টুডিও স্যার করি। আচ্ছা, আপনি যেহেতু আগে কখনো ভিএস কাজ কোডে এখানে কাজ করেছি। এখানে কাজ করেছেন, তাহলে অবশ্যই এখানে দেখেন, এখানে কিন্তু ফাইল মোডে কাজ করে, ঠিক আছে। মানে হচ্ছে যে আপনি সাপোজ ভিজুয়াল স্টুডিওতে যেটা করবেন, আগে প্রজেক্টটা ক্রিয়েট করবেন, ঠিক আছে, সলিউশন প্রজেক্ট এটা ক্রিয়েট করবেন। তারপরে কি করবেন, এখানে এসে আপনি সেইটার পাথটা চিনাই দেবেন, মানে ওপেন ফাইল বা ফোল্ডার চিনাই দেবেন। তারপরে আপনি কাজ কন্টিনিউ করতে পারবেন, ঠিক আছে। বাট ইনিশিয়াল কাজটা ওকে। আপনাকে ওখানে করে আসতে হবে, প্রজেক্ট সলিউশন গুলো ওখান থেকে ক্রিয়েট করে আসতে হবে। আর ভিজুয়াল স্টুডিও আচ্ছা। মানে অনেক এই সুন্দর একটা আইডি। আপনারা ওখানে একটু মানে প্র্যাকটিস হন। ভিজুয়াল স্টুডিওতে অনেক অপশন আছে, অনেক সুন্দর, ইন্টেলিজেন্সটা অনেক বেশি, ঠিক আছে। ওটা তো অনেক আগের প্রোডাক্ট, তো মাইক্রোসফটের প্রায় ওটা 2010-এর, সরি 2010-এর যে ভার্সনটা, সেই ভার্সন থেকে মনে করেন যে ভিজুয়াল স্টুডিও বুম করতেন, বুঝছেন তো। এখন এত সুন্দর ইন্টেলিজেন্ট একটা প্রোডাক্ট ছেড়ে আপনি কেন করে থাকবেন? করে তখনই আসবেন যদি কোনো কারণে আপনার ভিজুয়াল স্টুডিওটা অনেক বেশি যদি হ্যাং করে, বা যেহেতু ওটা অনেক রিসোর্স দিয়ে কাজ করে, সুতরাং আপনার হ্যাং করা স্বাভাবিক। তো এই ধরনের ইস্যু গুলো থাকলে তখন আপনি হয়তো বা কোডে প্রিফার করতে পারেন। কিন্তু আমার মনে হয় যে ওখানে থাকাটাই বেস্ট। ওখানে আপনি সব ধরনের হিন্টস পাবেন, কাজ করার জন্য আপনার ইজিয়েস্ট জায়গা হচ্ছে ওইটা, ঠিক আছে। ওকে স্যার। আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ, বলেন। স্যার, অ্যাডভান্স অ্যাডভান্স ইনস্টলার নামে একটা সফটওয়্যার আছে। ওই সফটওয়্যারটা সম্ভবত আপনি যে ইয়ের প্রজেক্ট আছে না, ডেস্কটপে যে প্রজেক্টটা এখন বানালেন, ঠিক আছে, হুম, ওটা ওই হুম, বাইন্ডিং করার মাধ্যমে ম্যাকের কমফোর্টেবল সফটওয়্যার মনে হয় বানানো যায়। হুম, যেমন আপনি এখান থেকে অটোমেটিক ইএক্সি জেনারেট হলো না, ওইটাতে হুম, ওই হুম, আদার ডিপেন্ডেন্সি নিয়ে ইএক্সি বানানো যায় ওই অ্যাডভান্স ইনস্টলারটা। ওটা আমি হুম, হুম। যতদূর দেখছিলাম, আমি কয়েক বছর আগে ইউজ করছিলাম, তো ওটাতে ম্যাকের ভার্সন একটা বানানো যায়। এখন আছে কিনা জানি না। আপনারা তো জানেন যে অফিস বলেন বা অনেক মাইক্রোসফটের প্রোডাক্ট আছে ম্যাকে কিন্তু রান করা যায়, তো যে উপায়ে রান করা যায়, তো এইরকম অনেক থার্ড পার্টি টুলস আছে, এটা জানি আমি। কিন্তু কথা হচ্ছে সমস্যা যেটা, যে আপনি নিজে আপনার যেটা বানানো জিনিস এটা আপনি ওখানে নিয়ে গেলে দেখা যাবে অনেক ডিপেন্ডেন্সি ফাইল ঠিক মতো কাজ করবে না, ঠিক আছে। তো শুধু শুধু ওই ধরনের কথা বলতে তো মানে আমি আপনাদেরকে এই জন্য সাজেস্ট করতেছিলাম যে আসলে এটা পারফেক্ট হয়ে না। যদি মাইক্রোসফট নিজেই বলতো যে আমার মনে করেন যে প্রত্যেকটা মডিউলের একটা রান টাইম আছে, তো এই রান টাইম শেয়ার করলেই আপনি ওখানে রান করতে পারবেন, তাহলে ওইটা হচ্ছে আপনার জন্য পারফেক্ট হতো, ঠিক আছে। যেমন হচ্ছে এইচডি এর জন্য বলছি যে কোরের প্রজেক্টের আপনারা যে কোনো পিসিতে রান করতে পারবেন, যা শুধুমাত্র রান টাইম ভার্সনটা সেটআপ দিতে, এটা হচ্ছে পারফেক্ট। মানে যত প্রকার থার্ড পার্টি টুলস আছে, ওই মানে মাইক্রোসফট বাদে যে থার্ড পার্টি টুলস গুলো আছে, সেগুলোর মাধ্যমে কনভার্সন বা আপনার ডাইভার্ট করা বা কনভার্সন যেটা বলা হচ্ছে, এটা এগুলো 100% হয় না। আচ্ছা, ঠিক আছে। তো উম, ঠিক আছে আমাদের স্যার, মোটামুটি বুঝলাম। আজ, স্যার, হ্যাঁ, আরেকটা টাচ দেন, এমবিসি আর কোরের মধ্যে যে পার্থক্যটা, এটা একটু হ্যাঁ। 30 সেকেন্ড টাচ দিয়ে দেন। আচ্ছা, এমভিসি এবং কোরের মধ্যে পার্থক্য সেটা হচ্ছে, তাহলে আমি একটু নোটপ্যাডটা ওপেন করি, এখানকার মাধ্যমে বলে দিই, হ্যাঁ। শেয়ার কি আছে? হ্যাঁ, আছে। আচ্ছা, এমবিসি এবং কোর এই দুটার সেম যে থিওরি, সেটা হচ্ছে এমবিসি মানে হচ্ছে যে মডেল ভিউ কন্ট্রোলার, হ্যাঁ। এই বেসমেন্টে এটা চলে।
আপনার এমভিসি এবং কোর দুটার ক্ষেত্রে আমি বলতেছি। এখন যেটা বিষয়টা হচ্ছে, এমভিসি অ্যাপ্লিকেশনের রাউটিং যেটা আমরা করি, বাই ডিফল্ট সিস্টেম যেটা থাকে, সেই রাউটিং কন্ট্রোলারকে ঘিরে থাকে। একইভাবে কোরের জন্য কন্ট্রোলারকে ঘিরে থাকে, মানে কন্ট্রোলার ঘিরেই হচ্ছে রাউটিং। রাউটিং মানে হচ্ছে যেটা পাথ বলা হয়, যে আসলে আপনার পেজ গুলো বা ভিউ গুলো কিভাবে রেন্ডার হবে, এটা হচ্ছে রাউটিং। ঠিক আছে, তো এই বিষয়টা কিন্তু এই সেম কন্ট্রোলারের মাধ্যমে কিন্তু করা হয়। তো এমবিসি ফার্স্টের দিকে যেটা ছিল, যে এমবিসি প্রথম দিকে আপনার ফ্রেমওয়ার্কের আন্ডারে আসছে, এবং ফ্রেমওয়ার্কের আন্ডারে মনে করেন যে এটা ডে বাই ডে মার্কেট পেয়ে গেছে। ঠিক আছে, ফ্রেমওয়ার্ক ভার্সন মানে হচ্ছে যে ফ্রেমওয়ার্ক কারেন্ট ভার্সন যেটা চলতেছে, যে আমরা যেটা জানি 4.5, 4.5 বা 4.6, এই এই ভার্সন গুলো এখন চলতেছে 4.8। এগুলো হচ্ছে ফ্রেমওয়ার্ক। তো এই ফ্রেমওয়ার্ক ভার্সন গুলোর মধ্যেও কিন্তু আমি কিন্তু আপনারা আরেকটা জিনিস জেনে রাখেন, যে ফ্রেমওয়ার্ক আর এসডিকে এই দুটার ব্যাকএন্ড কনসেপ্ট কিন্তু সেম। দুটার মধ্যে কিন্তু আসলে প্যাকেজিং করা থাকে, কি থাকে, এই লাইব্রেরি গুলো প্যাকেজিং করা থাকে। কিন্তু এখন যেটা হচ্ছে যে এসডিকে আর ফ্রেমওয়ার্ক এই দুটাকে আলাদাভাবে করতে কেন, এখন এই এমভিসি প্রজেক্টটা, এটা যখন আপনি, শুধুমাত্র এমভিসি অ্যাপ্লিকেশনের কথা বলতেছি, এমভিসি অ্যাপ্লিকেশন যেটা ফ্রেমওয়ার্কের আন্ডারে আপনি রান করছেন, এটা যখন পাবলিশ করা হয়, এটা শুধু সিএস ফাইল গুলো আপনার বিল্ড হয়ে একটা সিঙ্গেল ফাইল হয়। আর যত প্রকার ভিউ ফাইল গুলো থাকে, ভিউ ফাইল বলতে এইচটিএমএল ফাইল গুলো, এগুলো কিন্তু আলাদাভাবে একটা ডিরেক্টরিতে থাকে, মানে একসাথে থাকে না। বা কোডের ক্ষেত্রে আপনার যত প্রকার ভিউ আছে, যত প্রকার ফাইল আছে, সবগুলো কিন্তু একসাথে আপনার একটা বিন ডিএলএল ফাইল হয়ে যায়। ঠিক আছে, তো এই জন্য এইটা আসলে আপনার সম্পূর্ণ ডিফারেন্ট। ডিফারেন্ট কিরকম, যে আপনি এমভিসি অ্যাপ্লিকেশনে ভিউ এবং হচ্ছে কন্ট্রোলার, মানে যে সিএস ফাইল গুলো আছে, এই দুইটা দুইভাবে কিন্তু সার্ভারে পাবলিশ দিতে পারতেছি। ঠিক আছে, আপনার সার্ভারে এইচটিএমএল লেভেলের চেঞ্জ লাগলো, আপনি জাস্ট এইচটিএমএল চেঞ্জ করে ওই ফাইলটা একটু সার্ভারে দিয়ে দিলেন, আপনার কিন্তু কাজটা হয়ে যাচ্ছে। কিন্তু কোডের ক্ষেত্রে এটা করা যাবে না। কোডের ক্ষেত্রে আপনার সিঙ্গেল ফাইল হোক আর মাল্টিপল ফাইল হোক, আপনার এনিথিং চেঞ্জ আপনার ফুল প্রজেক্টটা সার্ভারে দিতে হবে। ঠিক আছে, এটা এই হচ্ছে বেসিক পার্থক্য। আর সিমিলার যেটা বললাম, যে দুটাই কন্ট্রোলার নিয়ে কাজ করে। আর আরেকটা যেটা বললাম, যে এমবিসি আগে আপনার কোরের প্রজেক্টে এমবিসি টার্মটা আগে ছিল না, টার্ম ছিল কিন্তু এমবিসির কোনো ভিউ রেন্ডারিং ছিল না। এখন এই ভিউ রেন্ডারিং আছে, সুতরাং আপনি কোরের প্রজেক্টেও এখন আপনার এমবিসি মানে ভিউ নিয়ে কাজ করতে পারবেন, সব সব রকমের ভিউ নিয়ে। আর আমাদের ভিউ ইঞ্জিনটা হচ্ছে, যে ইঞ্জিনে আমরা কাজ করব, ভিউ ইঞ্জিন, এটা হচ্ছে নামটা হচ্ছে এটা। ঠিক আছে, রেজর ইঞ্জিন। আমরা রেজর ইঞ্জিনে কাজ করবো। আর রেজর ইঞ্জিনের কাজটা কি, আমি সংক্ষিপ্ত ভাবে বলে রাখি। রেজর ইঞ্জিনের কাজ হচ্ছে এইচটিএমএল এর সাথে একটা ব্রিজ তৈরি করা টেক্সট ফাইলের। ঠিক আছে, মানে হচ্ছে সিশার্প কোডের একটা ব্রিজ তৈরি করা। আগে শুধুমাত্র সিএস ফাইলে, মানে এই ডট সিএস ফাইলের মধ্যে কেবল সিএস কোড করা যেত, সিশার্প কোড করা যেত। কিন্তু এখন আপনি এইচটিএমএল এর মধ্যেও কিন্তু সিএস কোড করে ফেলতে পারতেছেন। ঠিক আছে, মানে হচ্ছে যে আপনি যে কোনো এই রেজার ইঞ্জিনের মাধ্যমে এই যে কোনো ভিউ থেকে, মানে এইচটিএমএল পেজ থেকে যে কোনো ক্লাস টু আপনি অ্যাক্সেস করতে পারবেন। মানে সিরিজটা কোড করতে পারতেছেন, প্লাস হচ্ছে আপনি ক্লাস ফাংশনকে অ্যাক্সেস করতে পারতেছেন, এনি কাইন্ড অফ মডেল আপনি অ্যাক্সেস করতে পারতেছেন। মানে সব ধরনের অ্যাক্সেস আপনার আছে। ইভেন আপনি মাইক্রোসফটের বা যত বিল্ট ইন ডিএলএল আছে, সব ডিএলএল আপনি অ্যাক্সেস করতে পারবেন। কোথা থেকে পারতেছেন? এইচটিএমএল থেকে। ঠিক আছে, এটা হচ্ছে রেজার ইঞ্জিনের শক্তিশালী জায়গা। আশা জি করি স্যার। আপনার উত্তরটা পেয়েছেন। তো ঠিক আছে, তো এই হচ্ছে সামারি। আমরা এগুলো বিভিন্ন ক্লাস শিডিউলে, কারিকুলামের মধ্যে এগুলো সব ডিটেলসটা আছে। আমরা সেই জায়গাগুলোতে যে আমরা অবশ্যই আরো ডিটেলসে শিখবো। তো আজকের মতো আর বেশি এক্সটেন্ড করতেছি না। সবাই ভালো থাকবেন। ঠিক আছে, আসসালামু আলাইকুম।